Okay. চল দেখ, দেখতে পাচ্ছিস সবাই ক্লিয়ার? সো কেমিক্যাল রিঅ্যাকশনস অফ হ্যালোজেনস, হ্যালোজেন ডেরিভেটিভ কম্পাউন্ডস। হ্যালোজেন ডেরিভেটিভ কম্পাউন্ডস গুলো আমরা কি করবো ফার্স্ট? কেমিক্যাল রিঅ্যাকশনস। তো এখানে হ্যালোজেন ডেরিভেটিভ কম্পাউন্ডস গুলোর কেমিক্যাল রিঅ্যাকশনস পড়তে গিয়ে ফার্স্ট তোকে যেটা পড়তে হবে, হ্যালোজেন ডেরিভেটিভস কম্পাউন্ড যেগুলো, এখানে স্পেশালি আমরা পড়বো অ্যালকিল হ্যালাইডের সম্পর্কে। অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, ওকে। তো অ্যালকিল হ্যালাইড এরা মেনলি কি কি টাইপের রিঅ্যাকশন দিতে পারে? ফার্স্ট, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, nucleophilic substitutions or NSR means nucleophilic substitution reaction. Very good. So nucleophilic substitution reactions. Second, আর কি টাইপ দিতে পারে? Very good. Elimination reactions. Elimination reactions or E bracketed R. এবার এসএন, ফার্স্ট আমরা এসএন নিয়ে ডিসকাস করি, তারপর আমরা আসছি এলিমিনেশন রিঅ্যাকশন। ওকে, সো ফার্স্ট হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। দেখো, এসএন রিঅ্যাকশন দ্যাট ইজ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিকও বলে অথবা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনও বলে। জোরে বল। এসএন এখানে মেনলি আমরা যেগুলো পড়বো, এসএন ওয়ান, এসএন টু, এসএন আই, মেনলি এখানে এই তিনটে পড়বো। এখন এসএন জিনিসটা কি আগে বলি। মনে কর কোনো অ্যালকিল হ্যালাইড আছে, কি মনে করবি? কোনো অ্যালকিল হ্যালাইড, মনে কর কোনো অ্যালকিল হ্যালাইড, বল। আছে আচ্ছা, আয় তাড়াতাড়ি বস। কোন অ্যালকিল হ্যালাইড আছে আর এক্স, হ্যালাইডটা নিউক্লিওফাইল দ্বারা সাবস্টিটিউট হবে। হ্যাঁ, কি হবে এখানে? কোন একটা নিউক্লিওফাইল নিবি, কি নিবি? নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা সিম্পলি কি হবে, আগে আমি প্রোডাক্ট লিখে দিই। এখান থেকে বানবে আর নিউক্লিওফাইল প্লাস এক্স মাইনাস। জিনিসটা কি হচ্ছে, এই যে নিউক্লিওফাইলটা তুই নিয়েছিস, এই নিউক্লিওফাইলটা আর কে গিয়ে অ্যাটাক করছে, এই নিউক্লিওফাইলটা আর কে গিয়ে অ্যাটাক করছে, এখান থেকে হ্যালোজেন গ্রুপ এক্স কে বার করে দিচ্ছে। বোঝা গেল? নিউক্লিওফাইলটা আর কে গিয়ে অ্যাটাক করছে, মানে অ্যালকিল গ্রুপকে গিয়ে অ্যাটাক করছে, হ্যালোজেন গ্রুপ এক্স কে বার করে দিচ্ছে। তাহলে এই যে নিউক্লিওফাইলটা এ কি করলো, এই হ্যালোজেন গ্রুপ এক্স কে সাবস্টিটিউট করলো। এই এক্স কে যখনই সাবস্টিটিউট করছে, তাহলে এখন নতুন বন্ড হচ্ছে কার কার মধ্যে? আর আর নিউক্লিওফাইল। আর মিন্স অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ অ্যান্ড নিউক্লিওফাইলের মধ্যে। সো দিস ইজ ইউর সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা পারফর্ম করছে কে? না স্যার, নিউক্লিওফাইল। ওই জন্য একে কি বলবো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ডান এভরিবডি? ক্লিয়ার? ক্লিয়ার এভরিবডি? এরপর আসছি, ফার্স্ট ডিসকাস করি এসএন এর টাইপস। বললাম কি, এসএন ওয়ান পড়বো, এসএন টু পড়বো, এসএন আই পড়বো। ওকে, সো ফার্স্ট আমরা ডিসকাস করি অ্যাবাউট এসএন ওয়ান রিঅ্যাকশনস। এসএন ওয়ান রিঅ্যাকশনস পুরো নাম কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিট মলিকিউলার রিঅ্যাকশনস। ইউনিট মলিকিউলার রিঅ্যাকশনস পুরো নাম কি বল? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সবাই বল। ইউনিমলিকুলার রিঅ্যাকশন। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশনস। দেখ, ইউনিমলিকুলার, যখন তোরা কেমিক্যাল কাইনেটিক্স পড়বি তখন দেখবি যে এর রেট ডিটারমাইনিং স্টেপ মানে আরডিএস, এসএন ওয়ানের যে কোনো রিঅ্যাকশনের আরডিএস মানে রেট ডিটারমাইনিং স্টেপ, যেই স্টেপের ওপর টোটাল কেমিক্যাল রিঅ্যাকশনটার রেট ডিপেন্ড করছে, এই রেট ডিটারমাইনিং স্টেপে সিঙ্গেল মলিকিউল পার্টিসিপেট করে, সিঙ্গেল মলিকিউল পার্টিসিপেট করে। এই রেট ডিটারমাইনিং স্টেপে সিঙ্গেল মলিকিউল পার্টিসিপেটস, অনলি সিঙ্গেল মলিকিউল পার্টিসিপেটস। বোঝা গেল? ওই জন্যই কি এই রিঅ্যাকশনের মলিকিউলারিটি কত? ওয়ান। এই রিঅ্যাকশনের মলিকিউলারিটি বলবো কি? মলিকিউলারিটি কাম 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 ওয়ান।
এই রিঅ্যাকশনের মলিকুলারিটি কত বলবো? 1 ডান এভরিবডি ক্লিয়ার? জোরে বলতে পারিস না? Yes, sir. এস আর না তো জোরে বলবি, ইংলিশ ওই মার্কস বলতো। এখন এখন করোনা নি, জোরে বলবি, আনসার দিবি, হয়েছে? এবার দেখ, এবার SN1 রিঅ্যাকশন কিভাবে আমরা, দেখ আমি অনেকদিন আগে একবার পড়িয়েছিলাম, সো এবার তুই কন্টিনিউ করবো, তো ওই জন্য আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি তাড়াতাড়ি করে। সো SN1 রিঅ্যাকশনের সম্পর্কে এবারে পড়ি আমি। SN1 রিঅ্যাকশনের দুটো স্টেপ হয়, কটা? দুটো স্টেপ তাহলে SN1 ইজ টু স্টেপস রিঅ্যাকশন। করবে একটা কটা স্টেপ রিঅ্যাকশন হ্যাঁ এগুলো তো করিয়ে দিয়েছিলেন। পড়িয়ে দিয়েছিলাম কি? হ্যাঁ ওকে ঠিক আছে, আরেকবার করিয়ে দিই, এরা অনেকে নতুন আছে তো। সো SN1 রিঅ্যাকশন ইজ টু স্টেপ রিঅ্যাকশনস। ফার্স্ট স্টেপে কি হবে দেখ, ফার্স্ট স্টেপ মন দিয়ে বলছি, জিজ্ঞেস করলে কোশ্চেনের আনসার দিবি সবাই, প্রত্যেকে, ঠিক আছে? মন দিয়ে বলছি, ফার্স্ট স্টেপ, মনে করো কোনো অ্যালকিল হ্যালাইড আছে, কি আছে? জোরে আনসার দিন। অ্যালকিল হ্যালাইড অ্যালকিল হ্যালাইড। প্রথমে এই অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল গ্রুপ অ্যান্ড হ্যালাইড গ্রুপ এর মধ্যে যে বন্ড, অ্যালকিল গ্রুপ আর হ্যালাইড এর মধ্যে যে বন্ড, এই বন্ডের হেটেরোলাইটিক ক্লিভেজ হবে, কি হবে? হেটেরোলাইটিক ক্লিভেজ। হেটেরোলাইটিক ক্লিভেজের অর্থ এই বন্ডের টোটাল ইলেকট্রন, আচ্ছা প্রথমে কি হ্যালোজেন, এটা তো হ্যালোজেন গ্রুপ, হ্যাঁ এই হচ্ছে আমার হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ। এখন হ্যালোজেন গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি জেনারেলি বেশি হওয়ার জন্য এই হ্যালোজেন গ্রুপ কি ডেল্টা নেগেটিভ, আর আর গ্রুপ কি ডেল্টা পজিটিভ। Positive. তাহলে এই যে আর এক্স বন্ডটা, এটা পার্সিয়ালি কি পোলারাইজড। এখন কি হবে, এই বন্ডের সমস্ত ইলেকট্রন এক্স নিয়ে নেবে, কে নিয়ে নেবে? হ্যালোজেন নিয়ে নেবে। তাহলে এই বন্ডের সব ইলেকট্রন যদি হ্যালোজেন নিয়ে নেয়, তাহলে এখান থেকে কি বানাবে? আর প্লাস প্লাস এক্স মাইনাস। ইন্টারমিডিয়েট বোঝা গেল? এটা বানবে কিনা বলো? তাহলে এই যে এই ক্লিভেজটা হলো, এই ক্লিভেজটা কেমন ক্লিভেজ? হেটেরোলাইটিক ক্লিভেজ। হেটেরোলাইটিক ক্লিভেজ মানে সব বন্ডের ইলেকট্রন দুজন নিয়ে নিয়েছে। যদি এরকম হতো একটা বন্ডের ইলেকট্রন, যদি এরকম কোনো ক্লিভেজ হয়, মনে করো আর আর কোনো লিঙ্কেজ আছে, ধরে নাও দুটো ইলেকট্রন, তো একটা লিঙ্কেজ এ নিচ্ছে, একটা একটা ইলেকট্রন এ নিচ্ছে আর একটা ইলেকট্রন এ নিচ্ছে, তখন এরকম ক্লিভেজকে আমরা কি বলবো? হোমোলাইটিক ক্লিভেজ। কি বলবো? এখান থেকে কি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল তৈরি হবে, কি হবে? ফ্রি রেডিক্যাল। এরকম ক্লিভেজকে বলবো হোমোলাইটিক ক্লিভেজ। এরকম বন্ড ক্লিভেজকে বলবো হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। দুটো ইলেকট্রন এ একটা ও একটা নিল। আচ্ছা এখানে কি দুটো ইলেকট্রনই কে নিয়ে নিচ্ছে? X, এক্স। halogen. এরকম ক্লিভেজকে বলবো আমরা, হেটেরোলাইটিক ক্লিভেজ ইয়েস, এরকম ক্লিভেজকে বলবো হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। কি বলবো? হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। এবার যখনই হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ হবে, তখন হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ, হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ যদি হয়, আইদার ইন্টারমিডিয়েট হিসাবে কি উৎপন্ন হবে? ক্যাটায়ন অর অ্যানায়ন। তাহলে যদি কার্বনের ওপর পজিটিভ চার্জ হয় তখন বলবো কার্বো ক্যাটায়ন ক্যাটায়ন, যদি কার্বনের ওপর নেগেটিভ চার্জ হয় বলবো কার্বো অ্যানায়ন। তাহলে কার্বো ক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন কেন ফর্ম হবে? হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজের জন্য। আচ্ছা একটু আগে দেখলাম আরেকটা ইন্টারমিডিয়েট কি হতে পারে? ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যাল কখন ফর্ম হবে? না, হোমোলাইটিক হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। হোমোলাইটিক বন্ড ক্লিভেজ যদি হয়, তখন আমাদের কি ফর্ম হবে? ফ্রি ফ্রি রেডিক্যাল রেডিক্যাল। তখন হবে ফ্রি রেডিক্যাল। একটু আগে দেখালাম, বোঝা গেল? তাহলে হেটেরোলাইটিক বন্ড, তাহলে দেখো এইখানে এই যে আমাদের আর প্লাস তৈরি হয়েছে, আর প্লাস, আর মানে কি? অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ মানে কি? কার্বন আছে, কার্বনের উপর কি চার্জ? পজিটিভ চার্জ। তার মানে কি এটা? দিস ইজ নাথিং বাট এ কার্বো কার্বো ক্যাটায়ন। দিস ইজ নাথিং বাট এ কার্বো ক্যাটায়ন। তাহলে SN1 রিঅ্যাকশনে আমাদের ফার্স্ট স্টেপ কি? বন্ড ক্লিভেজ। কার কার বন্ড ক্লিভেজ হবে বলো? হ্যালোজেন আর হচ্ছে অ্যালকিল গ্রুপ অ্যালকিল হ্যালাইডের মধ্যে, অ্যালকিল গ্রুপের কার্বন অ্যান্ড হ্যালোজেনের মধ্যে বন্ড ক্লিভেজ হবে, বোঝা গেল? ইন্টারমিডিয়েট কি ফর্ম হবে? আর প্লাস আর মাইনাস নয় তো না, ইন্টারমিডিয়েট এখানে আর প্লাস আর মাইনাস হয় না, আমি জাস্ট এইটা বললাম। কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন আর হচ্ছে free হ্যাঁ, আমি বললাম কি বন্ড ক্লিভেজ হলে ইন্টারমিডিয়েট কি কি হতে পারে। এটার কোনো এখানে SN1 এর সঙ্গে রিলেশনস নেই, শুধু আমি এখানে বলতে চাইলাম এখানে ইন্টারমিডিয়েট কার্বো ক্যাটায়ন। কি ইন্টারমিডিয়েট? কার্বোক্যাটায়ন নেক্সট পয়েন্ট আমাদের কি? SN1 রিঅ্যাকশনে ইন্টারমিডিয়েটকে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ইজ কার্বো ক্যাটায়ন। অনলাইন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সবাই সবাই হ্যাঁ স্যার। পাক্কা? নেক্সট, তাহলে দেখো এই যে এর ইন্টারমিডিয়েট ফর্মেশন যে স্টেপ ছিল, কি ছিল ভাই? আর এক্স, সেখান থেকে হলো কি আমাদের আর প্লাস এক্স মাইনাস। দিস স্টেপ ওয়াজ দ্য স্লো স্টেপ।
এই স্টেপটা কি ছিল? Slow স্লো স্টেপ। তার মানে এই যে ইন্টারমিডিয়েট ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন তৈরির স্টেপটাই ছিল স্লো স্টেপ। তাহলে যেটাই স্লো স্টেপ সেটাই রেট ডিটারমাইনিং স্টেপ অর আরডি। Yes. পুরো রিঅ্যাকশনের রেট ডিটারমাইন করবে কোন স্টেপটা? Slow step. তাহলে ফার্স্ট স্টেপ ইট ওয়াজ দ্য স্লো স্টেপ অ্যান্ড দিস ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। বোঝা গেল? এবার দেখ নেক্সট স্যার, এই পয়েন্টে যে আসছি। মানে হ্যাঁ বল। মানে আরডিএ যেটা হয় যে স্লো, হ্যাঁ। এটা স্লো কেন হয় মানে শুনতে পেলাম না। বল। মানে যে রেট ডিটারমাইনিং স্টেপ যে স্লো হয়, হ্যাঁ। এবার মানে এই স্টেপটা পার্টিকুলারলি স্লো হওয়ার কোনো কারণ আছে হ্যাঁ কি? না, ব্যাপারটা ওটা না। স্লো স্টেপটাকে আমরা আরডিএস বলবো। বোঝা গেছে? ও স্লো স্টেপ যেটা, যে কোনো হতে পারে। হ্যাঁ কেন বলছি শুন। দেখ মনে কর তুই, আমি তোকে সিম্পলি হ্যাঁ যে কোনো হতে পারে, কিন্তু এখানে স্লো স্টেপ এখন তোকে আমি বলছি মনে কর কোনো কিছু ট্রান্সপোর্ট হচ্ছে এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, কোনো কিছু ট্রান্সপোর্ট হচ্ছে, ঠিক আছে? দেখ এখন ব্যাপারটা কি, দেখ এ বি কে খুব তাড়াতাড়ি ট্রান্সপোর্ট করবে। ধর লেটার ট্রান্সপোর্ট করছিস, ডাক থেকে ট্রান্সপোর্ট হচ্ছে, মানে তোর ডাকঘর থেকে এ বি কে লেটার ট্রান্সপোর্ট করছে, বি সি কে লেটার ট্রান্সপোর্ট করছে, সি ডিতে লেটার ট্রান্সপোর্ট করছে। বোঝা গেল? এখন শোন, এ থেকে ডিতে লেটার ট্রান্সফার কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে? একটা এ থেকে বিতে লেটার ট্রান্সফার, বি থেকে সিতে লেটার ট্রান্সফার, সি থেকে ডিতে লেটার ট্রান্সফার, ঠিক না ভুল? হ্যাঁ এবার দেখ বি থেকে সিতে, বি হচ্ছে খুব মানে লেজি পার্সন। বি খুব লেজি পার্সন হয় কি, বি খুব ধীরে কাজ করে, বি খুব ধীরে কাজ করে। এ এ থেকে বিতে লেটার একদিনেই চলে গেছে। সি এর কাছে যদি পৌঁছে যায়, সি থেকেও ডিতে লেটার একদিনেই চলে যাবে। বাট বি ইজ ভেরি লেজি পার্সন, বি ইজ ভেরি লেজি পার্সন। বি খুব লেট করে কাজ করতে, বি অনেক জায়গায় হচ্ছে হবে এরকম একটা ব্যাপার। তাহলে তুই দেখ একটা জিনিস সিম্পলি বল, এ থেকে ডিতে লেটার পৌঁছানোটা মেনলি কার, কত টাইম লাগবে? এ থেকে ডিতে লেটার পৌঁছাতে মেনলি কত টাইম লাগবে সেটা কার উপর ডিপেন্ড করবে? বি থেকে সিতে কত তাড়াতাড়ি যাচ্ছে তার উপর। সিমিলারলি যে কোনো কমপ্লেক্স কেমিক্যাল রিয়েকশনে আমরা কি করে বুঝবো এই রিয়েকশনের রেট কত হবে, বা এই রিয়েকশন কত তাড়াতাড়ি হবে কত স্লো হবে? যেটা সব থেকে স্লো স্টেপ তার উপর ডিপেন্ড করবে। বোঝা গেল? ওই জন্যই আরডিএস অলওয়েজ স্লো স্টেপ। ওকে, বা যেটা স্লো স্টেপ সেটাকে বলবো আরডিএস। বোঝা গেল? আচ্ছা আচ্ছা নেক্সট দেখ সেকেন্ড স্টেপে আমরা কি করবো? হ্যাঁ ফার্স্ট স্টেপ হলো এটা। আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট স্টেপে কে ফর্ম হয়ে গেছে? কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। Cation, intermediate or ইন্টারমিডিয়েট কেন ফর্ম হয়েছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট? ডিউ টু হেটেরোলাইটিক ক্লিভেজ। কার মধ্যে? কার মধ্যে? আর আর এক্স এর মধ্যে, আর আর এক্স এর মধ্যে। ডান। আচ্ছা নেক্সট স্টেপে এই যে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হলো আর প্লাস, ওর সাথে নিউক্লিওফাইল রিয়েক্ট করবে। কে রিয়েক্ট করবে? নিউক্লিওফাইল রিয়েক্ট করবে। এই স্টেপটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখানে কোনো বেশি দেরির কিছুই ব্যাপার নেই। সোজাকে সোজা আর আর নিউক্লিওফাইলের মধ্যে বন্ড ফর্ম হবে। বোঝা গেল? আর আর নিউক্লিওফাইলের মধ্যে বন্ড ফর্ম হবে। আচ্ছা আরেকটা জিনিস যখন তোরা পড়বি কেমিক্যাল কাইনেটিক্স তখন বুঝতেই পারবি যে একটা জিনিস এখানে, হ্যাঁ এটা তো টু স্টেপ রিঅ্যাকশনস লিখেছি, তো যে কোনো টু স্টেপ রিঅ্যাকশনস মানে মোর দ্যান ওয়ান স্টেপ রিঅ্যাকশনস এদেরকে বলি আমরা কমপ্লেক্স রিঅ্যাকশন। কি বলি? complex কি বলি? কমপ্লেক্স রিঅ্যাকশনস। কি বলবো? কমপ্লেক্স রিঅ্যাকশনস। তাড়াতাড়ি আয় বাবু, তাড়াতাড়ি আয়। আচ্ছা হ্যাঁ, যে অনেক দেরি করে এসেছিস। নেক্সট দেখ এদেরকে বলবো কমপ্লেক্স রিঅ্যাকশনস। আচ্ছা তাহলে দুটো স্টেপ বোঝা গেল। এই তাড়াতাড়ি অ্যারেঞ্জ কর, তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে বস। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তোমরা, স্লো স্টেপ কোনটা ছিল বাবু? দেখতে পাচ্ছিস স্লো স্টেপ কোনটা ছিল বাবু? Sir, ফার্স্ট স্টেপ মানে কার্বোক্যাটায়ন ফরমেশন যে স্টেপ, এই স্টেপটা। আচ্ছা স্লো স্টেপে আমার স্লো স্টেপে শুধুমাত্র কে কে আছে? অ্যালকিল হ্যালাইড আছে। আর আর কেউ কি আছে? আর কেউ নেই, না, না। শুধু কে আছে? শুধু অ্যালকিল halide. হ্যালাইড। তাহলে আমরা যখন রিঅ্যাকশনের মলিকুলারিটি জাজ করব, রিঅ্যাকশনের মলিকুলারিটি জাজ করব, আমরা দেখব স্লো স্টেপ বা আরডিএস স্টেপে কোন মলিকিউল পার্টিসিপেট করেছে। কি কি দেখবো? স্লো স্টেপ আর আরডিএস স্টেপে কোন মলিকিউল পার্টিসিপেট করেছে। দেখো এটা তো সাবস্টিটিউশন হয়ে গেল। এখানে হ্যালোজেন ছিল এক্স, দেখতে পাচ্ছ হ্যালোজেন ছিল এক্স, এক্স কে সাবস্টিটিউট কে করে দিল? নিউক্লিওফাইল। তাহলে দিস ইজ দ্য সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। এরপরে দেখো আমরা নেক্সট লিখবো কাইনেটিক্স। Kinetics of these reactions. Kinetics rate of reactions that is equals to K into, আচ্ছা rate is proportional to concentration of alkyl halide. rate কার সাথে proportional? alkyl halide এর কনসেন্ট্রেশনের সাথে। কেন স্যার? দেখো এই যে স্লো স্টেপ, বারবার বলছি এই যে দেখো স্লো স্টেপ, এই যে স্লো স্টেপ দেখছো, এই স্লো স্টেপে শুধুমাত্র কে আছে? অ্যালকিল হ্যালাইড। কোনো রকম নিউক্লিওফাইল কে আছে না। আর আমরা জানি আরডিএস বা স্লো স্টেপে
যেই মলিকিউল মানে যটা মলিকিউল পার্টিসিপেট করবে রিঅ্যাকশনের মলিকুলারিটি হবে তত। এখানে কটা মলিকিউল পার্টিসিপেট করছে? শুধু একমাত্র একজনকে অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড একমাত্র একজন মলিকুলকে অ্যালকিল হ্যালাইড, ওই জন্য এর মলিকুলারিটি কত হবে? 1। আচ্ছা, রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনাল টু অ্যালকিল হ্যালাইড, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নামালাম কে ইজ দ্য রেট কনস্ট্যান্ট ইনটু অ্যালকিল হ্যালাইড। থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যালকিল হ্যালাইড রেখার অর্থ কি? এটা কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইডকে ইন্ডিকেট করছে। বোঝা গেছে? আচ্ছা, এবার বলি অর্ডার অফ রিঅ্যাকশনস। অর্ডার অফ রিঅ্যাকশনস কত? দেখো অ্যালকিল হ্যালাইডের মাথায় পাওয়ার কত লেখা আছে? 1। অ্যালকিল হ্যালাইড শুধু, তাই তো? এরকম কি অন্য কিছু স্কোয়ার টোয়ার কিছু লেখা আছে কি? না। তাহলে শুধু অ্যালকিল হ্যালাইডের মাথায় পাওয়ার কত লেখা আছে? 1। তাহলে অর্ডার অফ রিঅ্যাকশন কত হবে? আচ্ছা, এস মানে আরডিএস রেট ডিটারমাইনিং স্টেপে কটা মলিকুল পার্টিসিপেট করেছে? সিঙ্গেল মলিকুল। সিঙ্গেল মলিকুল, সেটা শুধু কে? না, অ্যালকিল হ্যালাইড। সেটা শুধু কে? অ্যালকিল হ্যালাইড। শুধুমাত্র অ্যালকিল হ্যালাইড আরডিএস এ পার্টিসিপেট করেছে, রেট ডিটারমাইনিং স্টেপে বা স্লো স্টেপে পার্টিসিপেট করেছে, ওই জন্য এর মলিকুলারিটি কত হবে ভাই? 1 Molecularity that must be equals to 1. Very good. Molecularity is also 1. আচ্ছা, তাহলে দেখো rate of SN1 reaction, rate of SN1 reaction is not dependent on concentration of nucleophile. নিউক্লিওফাইলের কি কনসেন্ট্রেশন আছে? নিউক্লিওফাইলের কি কনসেন্ট্রেশন আছে তার উপর SN1 রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে না সবাই বল, না করবে? না বোঝা গেল? আচ্ছা, এবার নেক্সট আমরা দেখছি কি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হয়েছে, তাই তো? এখন কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হলে যদি ধর মনে কর যে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, ওর যদি চান্স থাকে, যেমন যদি ধর নিটের কাউন্সিলিংয়ে মনে কর কেউ পেয়েছে মালদা মেডিকেল কলেজ, ঠিক আছে? মনে কর কেউ পেয়েছে MLD MCH মালদা মেডিকেল কলেজ, ঠিক আছে? ওর যদি চান্স থাকে ও আপগ্রেডেশন দেবে, ও আপগ্রেড করে কোথায় যেতে? ও অবশ্যই চাইবে আমি কলকাতা যাব, কলকাতা মেডিকেল কলেজ যাব, ঠিক আছে? বোঝা গেল? এবার ধর কলকাতার মধ্যে ধর কলকাতার আগে তুই পেলি NRS, বা ধর আরো বলি SSKM গেলি, যদিও মালদা থেকে SSKM এত বড় ট্রানজেকশন হয় না, এনিওয়েজ। সো মনে কর তুই SSKM গেলি, এবার তোর যদি আরো চান্স থাকে তখন তুই কি চাইবি? আমি NRS যাব। তোর যদি আরো আপগ্রেড করতে ইচ্ছে যায় তখন তুই বলবি আমি মেডিকেল কলেজ কলকাতা যাব, বা CMC যাব, কলকাতা মেডিকেল কলেজ যাব। বোঝা গেল? তাহলে দেখ, যদি প্রাইমারি কার্বোক্যাটায়ন হয়, যদি চান্স থাকে সে কি করবে? সেকেন্ডারিতে হতে পারে। সেকেন্ডারি থাকলে সে কি চাইবে? আমি টার্সিয়ারি কার্বোক্যাটায়ন হতে পারি। কেন? এতে আমার স্টেবিলিটি বাড়বে। এতে কি মেডিকেল কলেজে আমার প্রেস্টিজ ইস্যু বাড়বে। বলবো আমি কলকাতা CMC থেকে মেডিকেল পাস, আলাদাই প্রেস্টিজ ইস্যু কলকাতা মেডিকেল কলেজ থেকে। কখন? যদি চান্স থাকে। কখনো এরকম না যে কার্বোক্যাটায়ন বেড়েছে মানেই যে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তা না। কি বললাম? কার্বোক্যাটায়ন বেড়েছে মানেই রিঅ্যারেঞ্জমেন্ট হবে তা না, যদি চান্স থাকে তবে। তাহলে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ইজ ফর্ম so chances of rearrangement may be there, সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হতেও পারে, হতেও পারে। বোঝা গেল? যখন কোশ্চেন করবো সব ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি তোকে এইটা আইডিয়া রাখতে হবে যে SN1 এর রিঅ্যারেঞ্জমেন্ট হলেও হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্টের একটা পসিবিলিটি থেকে যায়। আচ্ছা, নেক্সট, যদি কোনো আমরা হেভি মেটাল ইউজ করি, কি ইউজ করি? হেভি মেটাল কি ইউজ করবো? হেভি মেটাল লাইক সিলভার, মার্কারি, যে কোনো ডি ব্লক মেটাল লাইক সিলভার, মনে কর সিলভার। হেভি মেটাল সবসময় SN1 কে ফেভার করে। কাকে ফেভার করে? SN1 রিঅ্যাকশনকে ফেভার করে। হেভি মেটাল অলওয়েজ SN1 রিঅ্যাকশনকে ফেভার করে। এবার কোশ্চেন হচ্ছে কেন? মনে করো RX কোন একটা অ্যালকিল হ্যালাইড, ভ্যাকেন্ট অরবিটাল থাকে তাই হ্যাঁ হেভি মেটালের ভ্যাকেন্ট অরবিটাল থাকে তাই ভেরি গুড। ভ্যাকেন্ট অরবিটালের জন্য কি হবে বল? মনে কর RX, ইলেকট্রন ভ্যাকেন্ট অরবিটালে দান করবে, ভেরি গুড। যার ফলে এজি একটা হেভি মেটাল। এখন শোন, আমার SN1 রিঅ্যাকশন কখন তাড়াতাড়ি হবে বলতো? যদি আমার তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন ফর্ম হয়। কেন? না স্যার, কার্বোক্যাটায়নটাই তো আমার এর ইন্টারমিডিয়েট। যত তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারবো তত ভালো SN হবে, বা যত ভালো কার্বোক্যাটায়ন দেবে তত ভালো SN1 রিঅ্যাকশন দেবে, ঠিক কি না? আচ্ছা, নেক্সট দেখ, মানে ব্যাপারটা কি, তোকে এখান থেকে যদি
দিল্লি যেতে হয় তোকে, এখান থেকে কলকাতা যেতে হবে দমদম এয়ারপোর্ট, তারপর সেখান থেকে দিল্লি। তাহলে তোর এখান থেকে দিল্লি যেতে গেলে যত তাড়াতাড়ি তুই কলকাতা পৌঁছবি তত তাড়াতাড়ি দিল্লি পৌঁছবি, ঠিক কিনা? সিমিলারলি যত তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন ফর্ম করবো তত তাড়াতাড়ি আমার প্রোডাক্ট বাড়বে। তাহলে এবার দেখ, এইখানে এক্স এর লোন পেয়ার আছে, আর এজি বা যে কোনো হেভি মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ঠিক কিনা? এ কি করবে? এ লোন পেয়ার একে দিয়ে দেবে, যে এর লোন পেয়ার এ একে দিয়ে দেবে তখন সিম্পলি এক্স এর লোন পেয়ার ওকে দিয়ে আর প্লাস বানিয়ে দেবে, আর এজি এক্স বানিয়ে দেবে, বুঝা গেল? বা যে কোনো হেভি মেটালের সাথে সল্ট বানিয়ে দেবে। দেখ, তার মানে আলটিমেট জিনিসটা কি হলো, কার্বোক্যাটায়ন ফর্মেশনটা ইজি হয়ে গেল। কার্বোক্যাটায়ন ফর্মেশন যেই ইজি হয়ে যাবে, যেই তাড়াতাড়ি তুই কলকাতা পৌঁছে যাবি, তাড়াতাড়ি ফ্লাইট পেয়ে যাবি, তাড়াতাড়ি দিল্লি চলে যাবি। কার্বোক্যাটায়ন ফর্মেশন যেই তাড়াতাড়ি হয়ে গেল তখন কি SN1 ফেভারস। এ কাকে ফেভার করবে, কাকে ফেভারেবল দেবে, ফেভারেবল কন্ডিশনস কার দেবে, SN1। বুঝা গেল? RDS তো 2 হবে, না বাবা, এখানে RDS2 না, যেহেতু এখানে সিলভার না এখানে সিলভার ক্যাটালিস্ট দিচ্ছি। ক্যাটালিস্ট না তো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, না তো মানে ক্যাটালিস্ট দেওয়ার জন্য কখনো মানে তো ক্যাটালিস্ট অ্যাজ ইট ইজ পরে যেমন তেমন বেরিয়ে যাবে, বুঝা গেল? নেক্সট দেখ, আচ্ছা নেক্সট পয়েন্ট, সলভেন্ট ইস্যু একটা খুব বড় ইস্যু। সলভেন্ট সবসময় মনে রাখবি, পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট অলওয়েজ ফেভার্স SN1 reaction. Polar protic solvent always favor SN1 reactions. এবার অবভিয়াসলি পোলার প্রোটিক সলভেন্ট বলতে কারা, অবভিয়াসলি কোশ্চেন হবে কি, অ্যালকোহল, ওয়াটার বলছি। পোলার মানে কি, এদের ডাইপোল মোমেন্ট নট ইকুয়ালস টু 0, ডাইপোল মোমেন্ট থাকবে। প্রোটিক মানে কি, প্রোটন ডোনার। পোলার কথার অর্থ হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখে দিই, পোলার প্রোটিক সলভেন্ট, তাই তো? পোলার কথার অর্থ কি, নিউ ডট বলে ডাইপোল মোমেন্ট মিউ নট ইকুয়ালস টু 0, ডাইপোল মোমেন্ট আছে মানে কি পোলার। প্রোটিক কখন বলবো, প্রোটন ডোনার, প্রোটন ডোনার। প্রোটন মানে কি স্যার, H প্লাস। কেন, H প্লাসে কি কি থাকে, প্রোটিয়ামে কি কি থাকে, একটা ইলেকট্রন একটা প্রোটন, নিউট্রন তো থাকে না। তাহলে যখনই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বার করে দেবো শুধু কে থাকবে তখন, ব্যাস, তাহলে হয়ে গেল প্রোটন ডোনার। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট মানে কি, বোঝা গেল? তাহলে কি, পোলার প্রোটিক সলভেন্ট মাত্র প্রোটন ডোনার। এবার কোশ্চেন হচ্ছে স্যার, পোলার প্রোটিক সলভেন্ট কেন SN1 কে ফেভার করবে? পোলার প্রোটিক সলভেন্ট ইট ফেভার্স SN1। সবসময় মনে রাখবি, দেখ কোনো একটা পার্টি, মনে কর কোনো একটা পার্টিতে গেছিস, ঠিক আছে, মনে কর কোনো একটা পার্টিতে গেছিস, তো সেখানে পার্টিতে গিয়ে তুই কি দেখছিস না, যারা বয়স্ক মানুষ, হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে সঙ্গে, হ্যাঁ পোলার প্রোটিক সলভেন্টের যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো মানে সলভেশন হচ্ছে, তাই হুম, SN1 কি করে? ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ বলেছিলাম না রে। হ্যাঁ, মনে কর কোনো তুই পার্টিতে গেছিস, ঠিক আছে, তো তুই পার্টিতে গিয়ে কি দেখবি না, পার্টিতে গিয়ে কি দেখবি, যারা বয়স্ক ব্যক্তি তারা একটা আলাদা গ্রুপ হয়ে গেছে, যারা ছোট বাচ্চা টাচ্চা তারা একটা আলাদা গ্রুপ হয়ে গেছে, যারা তো বাবা কাকু এদের বয়সী, যারা জেঠু এদের বয়সী, তাদের একটা আলাদা গ্রুপ হয়ে গেছে। মানে প্রথমে সবাই পার্টিতে গেলো তো একসাথে, ও দাদা কেমন আছেন, কি আছেন, কি রে তুই কেমন আছেন, এরকম করে মা কাকিমা এদের অনেকদিন পর দেখা, তাদের একটা আলাদা গ্রুপ হয়ে গেছে। মানে মোটামুটি যারা যাদেরকে পছন্দ করবে, যাদের যাদের বয়স্ক, তাদের সেরকম একটা গ্রুপ হয়ে যাচ্ছে, তাই তো? এবার দেখ, সিমিলারলি এখন এইখানে আমার SN1-এ, SN1-এও আমার ইন্টারমিডিয়েট হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, তাই তো? এই কার্বোক্যাটায়ন নিজে একটা পোলার জিনিস, একটা পোলার স্পিসিস, পজিটিভ পোল আছে এর। এখন যখনই তুই পোলার প্রোটিক সলভেন্ট নিবি, যখনই যখনই পোলার প্রোটিক সলভেন্ট নিবি, এই পোলার প্রোটিক সলভেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে কি, এরও পোল আছে। দেখ, যেমন পোলার প্রোটিক সলভেন্ট নিয়ে জল, পোলার প্রোটিক সলভেন্ট তো, এরও পোল আছে। কি কি পোল, একটা H প্লাস পোল, কেন অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের মাথায় ডেল নেগেটিভ, ডেল নেগেটিভ। তাহলে দেখ, এটাও কিন্তু একটা ডাইপোল, এরও কিন্তু দুটো পোল আছে, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল, ঠিক কি না? তাহলে এ পোলার প্রোটিক সলভেন্ট সবসময় চার্জ স্পিসিসকে স্টেবল করতে পারে, বুঝা গেল? পোলার প্রোটিক সলভেন্ট সবসময় চার্জ স্পিসিস, যে স্পিসিসের চার্জ আছে তাকে স্টেবল করতে পারবে, বোঝা গেল? তাহলে এখানে দেখ, এইভাবে বসে লিখতে পারবো না। এবার দেখ, এখন কি হচ্ছে, দেখ এই যে আর প্লাস কার্বোক্যাটায়নটা বেনেছে না, ওকে এখন কি করবে, দেখ সলভেন্ট মলিকিউলগুলো আর প্লাস বেনেছে,
এই যে আমাদের সলভেন্ট মলিকুলগুলো আছে, বা ধর আর প্লাস বানার আগেই যে এটা ছিল, এখানে ডেল নেগেটিভ, এখানে ডেল পজিটিভ। এখন শোন, পোলার প্রোটিক সলভেন্ট ক্যাটায়ন অ্যানায়ন দুটোকেই সলভেটেড করতে পারে। কিরকম? মনে কর জল নিয়েছিস, জলের দুটো পোল আছে, নেগেটিভ পোল, এটা পজিটিভ। পজিটিভ পোল। নেগেটিভ পোল যেটা অবভিয়াসলি অক্সিজেন। এই জলের নেগেটিভ পোল এ কি করবে দেখ, এ আর প্লাস পোর্শনটাকে সলভেটেড করে দেবে, আর ডেল প্লাস পোর্শনকে সলভেটেড করে দেবে। তাহলে কি ও বলবে যে তুমি এই বন্ড ভেঙে বেরিয়ে এসো, আমি তোমাকে স্থায়িত্ব প্রদান করবো, আমি তোমার স্টেবিলিটি গেন করাবো। বুঝেছিস? সিমিলারলি এইচ প্লাস ডেল পজিটিভ। ডেল পজিটিভ, ও কি করবে, এক্স মাইনাস পোর্শনটাকে সলভেটেড করে দেবে। তার মানে পোলার প্রোটিক সলভেন্ট দিলে আলটিমেট জিনিসটা কি হচ্ছে, এই বন্ডটাকে ভাঙা খুব সহজ হচ্ছে। কেন না, এই পোলার প্রোটিক সলভেন্ট যখনই দিচ্ছি দেখ, এখান থেকে আর প্লাস সলভেটেড, মানে চারপাশে ওয়াটার মলিকুল ঘিরে আছে, আর এক্স মাইনাস সলভেটেড, চারিদিকে ওয়াটার মলিকুল ঘিরে আছে, এটা বানানো খুব সোজা হচ্ছে। তার মানে কার্বোক্যাটায়ন বানানো খুব ইজি হচ্ছে। ইজি হচ্ছে। কার্বোক্যাটায়ন বানানো ইজি মানে রিয়াকশন খুবই SN1 কে ফেভার করবে, রিয়াকশন SN1 এর। বোঝা গেল? তাহলে পোলার প্রোটিক সলভেন্ট কেন SN1 ফেভার করে? না, পোলার প্রোটিক সলভেন্ট ফেভারস SN1 বিকজ it stabilize intermediate কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটাকে স্টেবিলাইজ করে। বোঝা গেল? বল, বোঝা গেল কিনা? অনলাইন হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই সবাই বুঝেছিস তো? কিরে, অনিন্দিতা নেই নাকি? অনিন্দিতা পালিয়েছিস? হ্যাঁ ও আছিস, ঠিক আছে। নেক্সট দেখ, নেক্সট দেখ, মনে কর নর্মালি কোনো কার্বোক্যাটায়ন আছে, R1 গ্রুপ, R2 গ্রুপ, R3 গ্রুপ, ঠিক আছে? দিছে কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় পজিটিভ চার্জ। এবার হলো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মনে রাখবি সবসময় এটা কি, বল কি নামটা তোর? অন্বেষা বল। প্ল্যানার। ভেরি গুড। দিস ইজ প্লেনার। প্লেনার মানে এই যে আমরা যে ট্যাবের যে প্লেনে বা ল্যাপটপের যে ট্যাবলেটের যে পেজে আমরা লিখছি, বোর্ডের যে পেজে আমরা লিখছি, কার্বোক্যাটায়ন সবসময় ওই পেজেই আসে, মানে প্ল্যানার। কেন প্ল্যানার? জেনারেলি হাইব্রিডাইজেশন কত হয়? sp2 হাইব্রিডেশন মানে কি স্ট্রাকচার? ট্রাইঅ্যাঙ্গুলার, ট্রাইগোনাল প্লেনার। বোঝা গেল? তাহলে কার্বোক্যাটায়ন প্লেনার। এবার একটা প্লেন আছে, তার মানে তার তুই ওপর দিক থেকে অ্যাটাক করতে পারিস, নিচ দিক থেকে অ্যাটাক করতে পারিস, অথবা মনে কর ল্যাপটপের যে পেজটা মানে বোর্ড যেটা আমাদের, এর সামনের দিক থেকে অ্যাটাক সম্ভব, আবার পিছন দিক থেকে অ্যাটাক সম্ভব, ঠিক কিনা? তাহলে দেখ, এরপরে আমরা নেক্সট কনসেপ্ট যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে, নেক্সট কনসেপ্ট আমরা যেটা পড়বো, স্টিরিও কেমিস্ট্রি অফ SN1 রিয়াকশনের কি পড়বো? আওয়াজ নেই কেন? স্টিরিও কেমিস্ট্রি। আমি একদিন জাস্ট আইসোমেট্রিক পড়ানোর সময় বলেছিলাম যে স্টিরিও কেমিস্ট্রি মানে সামথিং থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট আর স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট। স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট কীভাবে আছে সেটা পড়া। দেখো, মনে কর CX অ্যালকিল হ্যালাইড, এর সাথে বাকি গ্রুপগুলো আছে R1, R2, ডান। এখন দেখ, এইখানে কার্বন কটা সিগমা বন্ড ফর্ম করেছে? চারটে। এই যে আমাদের সেন্ট্রাল কার্বনটা, এই চারটে সিগমা বন্ড ফর্ম করেছে। তাহলে এর হাইব্রিডাইজেশন sp3, এখানে কার্বনের হাইব্রিডাইজেশন sp4 সিগমা sp3। তাহলে এখানে এর সাথে চারটে ডিফারেন্ট দেখ, এর সাথে চারটে ডিফারেন্ট আমাদের মলিকুল অ্যাটাচ আছে, চারটে ডিফারেন্ট স্পিসিস অ্যাটাচ আছে, R1, R2, R3 অ্যান্ড X। তাহলে চারটে ডিফারেন্ট এলিমেন্ট যখন অ্যাটাচ থাকে কোনো কার্বনের সাথে, সেই কার্বন কি হয়? অপটিক্যালি অ্যাক্টিভ বা কাইরাল কার্বন। সো দিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ অর কাইরাল বলে, অনেকে চাইরাল বলে, চাইরাল কার্বন। ওকে, যখনই কার্বন A B C D, CC দিলে অসুবিধা হবে, DE, চারটে আলাদা আলাদা গ্রুপ অ্যাটাচ, তো
সো এই কার্বন অবশ্যই কি অপটিক্যালি অ্যাক্টিভ আর কাইরাল কার্বন, মানে অপটিক্যাল আইসোমেরিজম অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করার অর্থ কি, প্লেন পোলারাইজড লাইটকে আইদার রাইট সাইডে আর লেফট সাইডে রোটেট করবে, পড়াবো অপটিক্যাল আইসোমেরিজম যখন বলবো। বুঝা গেল? এখন দেখ, আচ্ছা এর এসপি3 হ্যাবিটেশন থেকে স্পেশাল অ্যাগ্রিমেন্ট দেখাতে একটাকে ওয়েজ করলাম আর একটাকে ড্যাশ করলাম, ঠিক আছে? এর অর্থ কি, যেটা ওয়েজ করা আছে এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেনে আছে, মানে যেই প্লেনে ল্যাপটপ, মানে ল্যাপটপের পেজ যেই প্লেনে ওর সাথে ওর থেকে উপরের দিকে এইভাবে বরাবর, আর যেটা ড্যাশ করা আছে দেখো এই যে R3 এ বিলো দ্য প্লেনে আছে। এখন যখনই আমার এস এর ওয়ান রিঅ্যাকশন সম্পর্কে আমি পড়ছি, তো এখন যখনই দেখো আমার এসটাকে আমি বার করে দেবো, তখনই আমার কার্বোক্যাটায়ন ফর্ম হবে। যেই আমার কার্বোক্যাটায়ন ফর্ম হলো, এই সব উড়ে গিয়ে সিম্পলি হয়ে গেল এই R3 R1, মাথায় প্লাস। প্রশ্ন কি হলো না, প্রশ্ন হচ্ছে স্যার এই স্ট্রাকচারটা এখন যেটা হলো, এটা একটা কার্বোক্যাটায়ন এন্ড দিস ইজ এ প্ল্যানার স্ট্রাকচার, দিস ইজ এ প্ল্যানার স্ট্রাকচার। কেন স্যার? এর হাইব্রিডেশন চেঞ্জ হয়ে গেছে, 3 সিগমা, 3 সিগমা মানে হাইব্রিডেশন কি sp2, ওই তো 3 2 একে 3, 3 সিগমা টু হাইব্রিডেশন sp2, 3 সিগমা হাইব্রিডেশন sp2। তাহলে R1 R2 R3 তিনটে গ্রুপ এখন এরকম ভাবে আছে, এটা এখন প্লেন হয়ে গেছে। এখন দেখ দুটো পসিবিলিটি আছে। একটা পসিবিলিটি কি, কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে গেছে, আমার এই লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেছে এক্স। এবার পসিবিলিটি দুটো আছে, কটা পসিবিলিটি, কটা? দুটো। কি কি না স্যার? একটা উপর দিয়ে অ্যাটাক করবে, একটা নিচ দিয়ে। এক্স্যাক্টলি, এই মেয়েটা ভালো মনে রাখতে পারে, কম হবে। এই মেয়েটা ভালোই মনে থাকে, ও খেলছে অনেকদিন আগে একবার করেছিলাম। নেক্সট দেখ পসিবিলিটি কি কি, দুটো পসিবিলিটি স্যার। একটা কি, আমাদের ইন্টারমিডিয়েট মানলো এটা sp2 হাইব্রিডাইজ, আচ্ছা এখানে হাইব্রিডেশনটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি হাইব্রিডেশনগুলো এখানে কেন লিখছি না, কোশ্চেন আসতে পারে হাইব্রিডেশন চেঞ্জ কি হলো স্যার, sp3 থেকে sp2 চেঞ্জ হলো। এরপর দেখ, এরপর একটা পসিবিলিটি আছে, এটা প্লেন তো, এটা তো একটা প্লেন, একটা পসিবিলিটি আছে নিউক্লিওফাইল অ্যাবাভ দ্য প্লেন অ্যাটাক করবে, মানে উপর দিক থেকে। আরেকটা পসিবিলিটি আছে নিউক্লিওফাইল বিলো দ্য প্লেন অ্যাটাক করবে। বোঝা গেল? বোঝা যাচ্ছে না অরিন্দম? আচ্ছা, তোরা না উত্তর দিলে আমি বোঝাবো কি করে? তাহলে একটা 50% পসিবিলিটি, 50% পসিবিলিটি অফ প্রবাবিলিটি, 50% প্রবাবিলিটি অফ অ্যাবাভ, হ্যাঁ অ্যাটাক, 50% প্রবাবিলিটি কিসের না, অ্যাটাক ফ্রম অ্যাবাভ দ্য প্লেন, অ্যাবাভ দ্য প্লেন। আবার 50% প্রবাবিলিটি এটাও আছে কি না, 50% probability is attack from below the plane। কে অ্যাটাক করবে ভাই? নিউক্লিওফাইল। দেখ এখানে কিন্তু কোনো পার্সিয়ালিটি নেই, এখানে কিন্তু কোনো পার্সিয়ালিটি নেই। 50% অ্যাবাভ দ্য প্লেন অ্যাটাক হতে পারে, 50% বিলো দ্য প্লেন অ্যাটাক, এখানে কোনো পার্সিয়ালিটি। বিলো দ্য প্লেন অ্যাটাকটা বেশি হবে 50%। হ্যাঁ এবার দাঁড়া, এবারে হ্যাঁ এবারে ব্যাপার কি হচ্ছে শোন বলছি, এবারে ব্যাপারটা কি হচ্ছে বলছি শোন। তাহলে এখানে কোনো পার্সিয়ালিটি কিন্তু নেই যে অ্যাবাভ দ্য প্লেন প্রোডাক্ট বেশি হবে কি বিলো দ্য প্লেন প্রোডাক্ট বেশি হবে, এখানে কোনো পার্সিয়ালিটি নেই। বাট পার্সিয়ালিটি আছে এর পরে, পার্সিয়ালিটি আছে এর পরে। দেখ আমার এখানে এক্স গ্রুপটা কোথায় এটা ছিল বল? ওপরে, কোথায়? ওপরের দিকে, ঠিক আছে। এখন শোন, এখন একটা জিনিস হয়েছে কি, যদি অ্যাবাভ দ্য প্লেন আমার অ্যাটাক হয়, অ্যাবাভ দ্য প্লেন যখন অ্যাটাক হচ্ছে, আচ্ছা না নিচে লিখি, অ্যাবাভ দ্য প্লেন যখন অ্যাটাক হচ্ছে তখন আমি কেমনি প্রোডাক্ট পাবো? ওপর দিক থেকে যখন অ্যাটাক হচ্ছে, দেখ যেই প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটাও শুধু এখানে এক্স এর জায়গায় সরিয়ে নিউক্লিওফাইল অ্যাটাচ করে দিবি। তাহলে অ্যাবাভ দ্য প্লেন যখন অ্যাটাক আসছে দাঁড়া, তখন আমার প্রোডাক্ট আসছে কার্বন, দেখো ওপরে নিউক্লিওফাইল, এখানে R1 R2 R3 অ্যাজ ইট ইজ যেমন ছিল, তাই তো এরকমই তো ছিল R1 R2 R3। হ্যাঁ, শুধু এখানে কি ছিল আগে বলো, এখানে কি ছিল আগে? এক্স হ্যালোজেন গ্রুপ, সেটা সরে গিয়ে এখন সেখানে কি এসছে? কি এসছে? নিউক্লিওফাইল। এই প্রোডাক্টটা ঠিক এক্স্যাক্টলি যেটা আমার অ্যালকিল হ্যালাইড দিয়েছিল তার মতোই প্রোডাক্ট। এইরকম কনফিগারেশন যদি হয়, এইরকম কনফিগারেশন মানে অ্যালকিল হ্যালাইডটা এখানে আগে এক্স ছিল শুধু, সেই এক্সকে সরিয়ে এখানে আমাদের এখন শুধু কে এসে গেছে বলো? নিউক্লিওফাইল। একে বলবো রিটেনশন অফ কনফিগারেশন। কি বলবো? মানে যে কনফিগারেশন দিয়েছিল সেই কনফিগারেশন রিটেন আছে, শুধু হ্যালোজেনের জায়গায় নিউক্লিওফাইল এসেছে, শুধু আওয়াজ নেই, নিউক্লিওফাইল এসেছে। ওকে,
আরেকটা প্রবাবিলিটি কি হতে পারে, দেখো নিচ দিক থেকে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে, যদি বিলো দ্য প্লেন নিউক্লিওফাইল অ্যাটাক করে, বিলো দ্য প্লেন নিউক্লিওফাইল অ্যাটাক করছে, এইভাবে বোঝাচ্ছি বিলো দ্য প্লেন বোঝাতে, ঠিক আছে, তখন কি হতে পারে দেখো না স্যার, তখন এটা হবে যে, তখন স্যার এটা হবে এখানে R1, এখানে R2, এখানে R3, এখানে নিউক্লিওফাইল। এখন কি হয়েছে বলো, স্ট্রাকচার একদম উল্টে গেছে, স্ট্রাকচার একদম উল্টে গেছে। একে বলবো আমরা কি, একে বলবো আমরা ইনভার্সন। ইনভার্সন মানে কি, ঘুরে উল্টে যাওয়া, ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে বোঝা গেল রিটেনশন অফ কনফিগারেশন কাকে বলবো না স্যার, যেটা প্রোডাক্ট আমাদের, যেটা রিয়েজেন্ট, যেটা রিঅ্যাক্ট্যান্ট দেওয়া ছিল, যেটা রিঅ্যাক্ট্যান্ট দেওয়া ছিল, আমার প্রোডাক্টও দেখতে সেরকম লাগছে, তাহলে কি কনফিগারেশন, স্টিরিও কেমিক্যাল কনফিগারেশন, স্টিরিও কেমিক্যাল কনফিগারেশন রিটেন্ড। আর যদি উল্টে যায়, স্টিরিও কেমিক্যাল কনফিগারেশন ইনভার্টেড। ওকে, ভেরি গুড। এখন প্রশ্ন হচ্ছে SN1 এ নিউক্লিওফাইলের অ্যাটাক করার প্রবাবিলিটি কি, অ্যাবাভ দ্য প্লেন 50%, বিলো দ্য প্লেনও 50%। অ্যাবাভ দ্য প্লেনও 50% নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, কেন, প্লেন তো, একটা কয়েনকে টস করলে হেড পড়া টেল পড়ার প্রবাবিলিটি কত, হেড 50%, টেল 50%, তাহলে কি সিমিলারলি এখানেও কি অ্যাবাভ দ্য প্লেনের অ্যাটাকও 50%, বিলো দ্য প্লেনের অ্যাটাকও 50% প্রবাবিলিটি আছে। তাহলে রিটেনশন অফ কনফিগারেশন 50%, ইনভার্সন অফ কনফিগারেশন 50%, এটা হওয়া উচিত ছিল। তাহলে কি রিটেনশন অফ কনফিগারেশন কত হতো, 50%, রিটেনশন অফ কনফিগারেশন কত হওয়া উচিত ছিল, 50%, অ্যান্ড ইনভার্সন অফ কনফিগারেশন কত হওয়া উচিত ছিল, 50%। এটা হওয়া উচিত ছিল। কিন্তু ঠিক, তাহলে রিটেনশন অফ কনফিগারেশন হওয়া উচিত ছিল কত, 50%। ইনফ্যাক্ট এটা ওল্ড কনসেপ্টে এটাই মানা হতো কিন্তু, বাট এখন এটা না। 2016 এটাই কোশ্চেন ছিল, 2016 নিট ইউজি, যে 2016 নিট ইউজিতে কোশ্চেন এটাই ছিল, SN1 এ রিটেনশন অফ কনফিগারেশনের পার্সেন্টেজ কত, অ্যান্ড ইনভার্সন অফ কনফিগারেশনের পার্সেন্টেজ কত। মোটামুটি কোশ্চেনটা আমার পুরো লাইন বাই লাইন মনে নেই, মদ্দা কথাটা এটাই ছিল, মানে কি কি লাইনটা এটাই ছিল, বলো, বলতে পারবি? বলতে পারবি? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, দেখো এই যে দুটো স্ট্রাকচার তুমি নিয়েছো না, এই যে দুটো স্ট্রাকচার তুই নিয়েছিস, এরা এক্স্যাক্টলি একজন আরেকজনের মিরর ইমেজ, এরা এক্স্যাক্টলি একজন আরেকজনের মিরর ইমেজ। কিভাবে বলবি, আচ্ছা এই কোশ্চেনটা আমি একটু একটু গ্যাপ দিয়ে আগে এই ব্যাপারটা বলে দিই, তারপর আসছি ফিরে এখানে। এই যে এই দুটো স্ট্রাকচার একটু ঘুরিয়ে আগলেই দেখতে পাবি, এই দুটো স্ট্রাকচার একটা আরেকটা মিরর ইমেজ। কিভাবে বুঝবি? নিচে যদি লাইন হ্যাঁ, ভেরি গুড, এই জন্যই তোকে আমি এত বলছি, সিরিয়াসলি ভালো বলতে পারিস। ম্যাজিক করে ফিরিয়ে আনলাম, বুঝলি, জাদু। এই দেখ, দাঁড়া, এটাকে একটু এখানে নিচে নিয়ে যাই। হ্যাঁ, হলো, আর এটাকে ওখান থেকে কপি পেস্ট করে নিচে নিয়ে যাই। এই দাঁড়া, এখানে নিয়ে গেলে কি করে হবে? এটা এখনো পেস্ট করতে হবে, দাঁড়া, কপি অ্যান্ড এবার দেখ তো, হ্যাঁ এই তো অরিন্দমও বলতে পারছি, তাহলে অরিন্দমকেও ভালোবাসি। এই দেখ, এখানে যদি একটা মিরর রেখে দিস, এখানে যদি একটা মিরর রেখে দিস, এক্স্যাক্টলি মিরর ইমেজ আসছে কিনা, এই দুটো এক্স্যাক্ট মিরর ইমেজ আসছে কিনা, এটা আর এটা এক্স্যাক্ট একটা মিরর ইমেজ আসছে কিনা। আচ্ছা, কিন্তু এই মিরর ইমেজগুলো একটাকে কি আরেকটার উপর তুই অভিলেপন বা প্রতিস্থাপন করতে পারবি? অ্যানিমেশন করে দেখেছিলাম আগের বার, মনে আছে? তাহলে এরা হচ্ছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। কি বলবো? আচ্ছা, আর কি অপটিক্যালি অ্যাক্টিভ কেন না, চারটের সাথেই চারটে আলাদা আলাদা গ্রুপ অ্যাটাচ আছে। তাহলে এরা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ মিরর ইমেজ টু ইচ আদার। শুধুমাত্র মিরর ইমেজ টু ইচ আদারই না, নন সুপার ইম্পোজেবল স্পেলিং দেখে নিস, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ টু ইচ আদার, মানে একটা আরেকটার উপর
নন সুপার ইম্পসিবল মানে একটা আরেকটার উপর অভিলেপন যোগ্য নয়। নয়, একটা আরেকটার উপর অভিলেপন যোগ্য নয়। নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ টু ইচ আদার, এদেরকে আমরা বলবো যখন অপটিক্যাল আইসোমেট্রি পড়াবি এনানসিও, হ্যাঁ এদেরকে কি বলবি এনানসিওমার। তাহলে SN1 রিঅ্যাকশনের ফলে SN1 রিঅ্যাকশনের ফলে কি আমার এনানসিওমেরিজিং হচ্ছে, কি হচ্ছে আমি যে দুটো প্রোডাক্ট পাচ্ছি আমার ছিল রিএজেন্ট বা রিঅ্যাক্ট্যান্ট ছিল একটা টাইপের, সেখান থেকে আমি প্রোডাক্ট পাচ্ছি দুটো টাইপের, আর এই যে প্রসেস এটাকে আমরা কি বলছি এনানসিওমার ফর্মেশন। এনানসিওমার তাহলে SN1 ফলে এনানসিওমেরিজিং দেখা যায়। তাহলে SN1 এর জন্য কি হতে পারে এনানসিওমেরিজিং শো হতে পারে। তাহলে ডিউ টু SN1 enantiomers are formed, SN1 এর জন্য কে কে ফর্ম হয় বললাম, enantiomers are formed। 5 মিনিট হ্যাঁ। স্যার আগে পেজে একটু আনসার দিয়ে নেক্সট এখন যেটা আমাদের কোশ্চেন ছিল, এই দেখবি কি তোরা, এবার আমাদের যেটা কোশ্চেন ছিল এটা যে স্যার রিটেনশন অফ কনফিগারেশন বেশি হবে না ইনভার্সন অফ কনফিগারেশন বেশি হবে কি দুটোই 50-50 হবে, এটাই কোশ্চেন ছিল তো যে রিটেনশন হ্যাঁ 50-50 তো হবে না বলে দিয়েছি। তাহলে দেখ, তাহলে এই কোশ্চেনটা এবার আমরা ডিসকাস করি। কি ডিসকাস করবো দেখ, এখন কি হবে সেটাই আমাদের প্রশ্ন, তাই তো? কি ছিল এক্স R1 R2 আচ্ছা এটা ছিল। এখন যখন আমার ইন্টারমিডিয়েট বানছে তখন হয়ে যাচ্ছে এরকম মাথায় ক্লাস প্লেনার স্ট্রাকচার, ঠিক তো? এখন এক্স গ্রুপটা এখানে ছিল তাই তো, বলো কোথায় ছিল? ওপরে এক্স গ্রুপ ছিল। এখন দেখ যখনই এই বন্ডটা ব্রেক করবে এক্স অ্যাজ এ এক্স মাইনাস অ্যান্ড কার্বন অ্যাজ এ কার্বন প্লাস হিসেবে থাকবে। এখন শোন এই পজিটিভ নেগেটিভ কত তাড়াতাড়ি ছেড়ে যেতে চায় না, এদের একটা আরেকটার থেকে ডিটাচড হওয়ার জন্য, এই নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জের থেকে ডিটাচড হওয়ার জন্য কিছুটা টাইম লাগবে তো, কেন পজিটিভ নেগেটিভ ইন্টারাকশনস, হ্যাঁ না? তাহলে এদের মধ্যে ব্রেকআপ হওয়ার পর মুভ অন করতে কিছু টাইম লাগবে। ওকে, সো ওই টাইমের মধ্যে দেখ কিছুক্ষণ কয়েক ফিউ সেকেন্ড বা ফিউ মিলি সেকেন্ড, খুব কম টাইমের জন্য হলেও কি এর আপওয়ার্ড যে ডিরেকশনটা মানে যেখানে এই এক্সটা ছিল এর আপওয়ার্ড ডিরেকশনটাকে কি করে রেখেছে বলতো, ব্লক করে রেখেছে। বোঝা গেল কেন ও যখনই ও ওখান থেকে ছেড়ে গেছে তখনই কিন্তু ওখান থেকে বেরিয়ে যায়নি, কিছু টাইমের জন্য হলেও ওখানে ব্লক করে রেখেছে ওখানে। কিন্তু ততক্ষণ আমার নিচের সাইড তো ফ্রি, নিচের সাইডে কেউ কোনো ব্লক করে রেখেছে না, সেখানে ততক্ষণ ধামাধাম অ্যাটাক করছে কি নিউক্লিওফাইল, নিচের সাইড দিয়ে ধামাধাম নিউক্লিওফিলিক অ্যাটাক পসিবল হচ্ছে। আবার আমরা জানি নিচ দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক পসিবল হচ্ছে মানে ইনভার্সন হতে থাকছে। কেন ইনভার্টেড প্রোডাক্ট কেন ছিল আমার এটা, হ্যাঁ তাহলে আমার ইনভার্টেড প্রোডাক্ট কি ওই সময়ে অনেক ইনভার্টেড প্রোডাক্ট অলরেডি বেড়ে গেছে। এর কিছুক্ষণ পর কি হলো, এই যে আমাদের এক্স গ্রুপটা ও এখান থেকে সরে গেল, এর কিছুক্ষণ পর কি হলো এই এক্স গ্রুপটা এখান থেকে সরে গেল, ইন্টারাকশন কাটবে। ঠিক আছে, এই কিছুক্ষণ পর এক্স গ্রুপটা এখান থেকে যখনই সরে যাবে তখনই কি হবে, আবার ফ্রন্ট সাইড থেকে নিউক্লিওফিলিক অ্যাটাকটা ধামাধাম শুরু হবে। আবার ওপর সাইড বা আপ সাইড থেকে যখন নিউক্লিওফিলিক অ্যাটাক শুরু হবে তখন রিটেনশন অফ কনফিগারেশন হবে। তাহলে রিটেনশন অফ কনফিগারেশন হওয়ার
আগে ইনভার্সন অফ কনফিগারেশন অনেকগুলো হয়ে গেছে, তাহলে ইনভার্টেড প্রোডাক্ট বেশি পাবো রেসপেক্ট টু রিটেনশন প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে অ্যানিমেশন দিয়ে বুঝিয়ে দিলাম একদম। বোঝা গেল তো? তাহলে তাহলে লিখবো ইনক্রিজড অ্যাটাক অফ নিউক্লিওফাইল ফ্রম বিলো। ইনক্রিজ অ্যাটাক অফ নিউক্লিওফাইল ফ্রম বিলো। আচ্ছা, এইটাকে আমরা কি বলছি? এই যে এক্স মাইনাস আর কার্বন প্লাস অ্যাটাচড হয়ে থাকছে, এটাকে আমরা বলছি কন্ট্যাক্ট আয়ন পেয়ার। কি বলছি? কন্ট্যাক্ট আয়ন পেয়ার এফেক্ট। কন্ট্যাক্ট আয়ন পেয়ার এফেক্ট। তাহলে তোকে কোশ্চেন দেবে যে ইনভার্টেড প্রোডাক্ট কেন বেশি হয়? তাহলে অবভিয়াসলি ইনভার্সন ইজ মোর দ্যান রিটেনশন, and inverted product must be greater than retention product. Inverted product must be greater than retention product. Done buddy, everybody? তাহলে ইনভার্সন প্রোডাক্ট যদি রিটেনশন প্রোডাক্টের থেকে বেশি হয়, ইনভার্সন প্রোডাক্ট যদি রিটেনশন প্রোডাক্ট থেকে বেশি হয়, তাহলে কেন হচ্ছে? পিছনে লজিক কি? তাহলে আমাদের 50% আর কি থাকলো না, তাহলে আমার লজিক আর থাকলো না। তাহলে আমার ইনভার্সন প্রোডাক্ট কি হবে? মোর দ্যান 50%, আর রিটেনশন প্রোডাক্ট হবে লেস দ্যান 50%। হ্যাঁ, হতে পারে 65-40, 65 কত, 65-35, 60-40। বোঝা গেল? তাহলে এবার এর পিছনে লজিক কি স্যার, কেন হলো এটা? না, দিস ইজ ডিউ টু, এক লাইনে উত্তর দিবি, ডিউ টু কন্ট্যাক্ট আয়ন পেয়ার কেন হলো স্যার? ডিউ টু কন্ট্যাক্ট আয়ন পেয়ার এফেক্ট। অনলাইন বোঝা গেছে? স্যার ইম্পসিবল। বোঝা গেল? হ্যাঁ, ওই তো, ওইটা ব্লক করে রাখছে না উপরে। অনলাইন বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার সবাই বুঝেছিস তো? সবাই বুঝেছিস? আচ্ছা, তাহলে এটার আনসার আমাদের কি হতো? রিটেনশন অফ কনফিগারেশন ইজ লেস দ্যান 50, ইনভার্সন অফ কনফিগারেশন ইজ More than. more than 50. Done, everybody clear? Everybody clear? বল রে। Yes, sir. ওকে, হ্যাঁ, এবার শোন, এবার আরেকটা জিনিস দেখ। আচ্ছা, এনানসিওমার বলছি তো, এনানসিওমার দুটো ফর্ম হয় বলেছি। এখন এই যে দুটো এনানসিওমার ফর্ম হচ্ছে, এরা একটাই সলিউশনের মধ্যে রয়েছে। এই দুটো এনানসিওমার যেখানে ফর্ম হচ্ছে, এরা একটাই কেমিক্যাল সলিউশনের মধ্যে রয়েছে। এবার একটা জিনিস কি হবে দেখ, এখন একটা জিনিস কি হচ্ছে শোন, নাকি দেখ, দুটো এনানসিওমার যখনই ফর্ম হচ্ছে কি হলো, দুটো সমস্যা কি হলো? ঠিক না। বুঝছি কি? হ্যাঁ, উপরে কি ও দোয়ারে বাচ্চা ছেলে আছে তো। আচ্ছা শোন না, বুঝি শোন, যখনই দুটো এনানসিওমার আছে না, দুটো এনানসিওমার যখনই একসাথে রাখবি, ঠিক আছে, মনে কর একটা ডি আছে আর একটা এল আছে, অথবা একটা এল আছে আর একটা ডি আছে, ডিএল দিয়ে একটা ডেক্সট্রোরেটরি একটা লেবোরেটরি বলে লেখা হয়, ঠিক আছে। যখনই এদেরকে তুই দিবি এনানসিওমার দুটো, আচ্ছা ছাড়, পরে বলবো। এনানসিওমার যখনই দুটোকে তুই রাখবি না, এনানসিওমার এরা থিওরিটিক্যালি রেসিমিক মিক্সচার ফর্ম করবে। রেসিমিক মিক্সচার কি? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সলিউশন। রেসিমিক মিক্সচার প্লেন পোলারাইজড আইডিকে রোটেট করতে পারে না, কিন্তু রেসিমিক মিক্সচারের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ জিনিস আছে। এনানসিওমার, এই দুটো এনানসিওমারই কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, বাট যখনই তারা মিক্সড হয়ে যাবে, রেসিমিক মিক্সচার বানাবে, তখন এনানসিওমারগুলো অ্যাক্টিভ, কিন্তু রেসিমিক মিক্সচার তৈরি করে এক্স্যাক্টলি অ্যাক্টিভ না তখন। ভেরি গুড। ইন্টারনালি কম্পেনসেট কম্পাউন্ড বলি আমরা। এনিওয়েজ দেখাচ্ছি পরে, সেসব অপটিক্যাল অ্যাক্টিভিটিতে আসবে। আচ্ছা, এনানসিওমার আমরা যখনই দিলাম, তারা থিওরিটিক্যালি কি রেসিমিক মিক্সচার বানাচ্ছে। এবার শোন, আমাদের বানা উচিত ছিল তো কি 50% এটা 50% ওটা, তাহলে আমাদের বানা উচিত ছিল কি 50% এটা 50% ওইটা। তাহলে 50% এটা 50% ওটা যদি বানা উচিত ছিল, তাহলে আমাদের 50% মানে 100% রেসিমিক মিক্সচার বানা উচিত ছিল। কেন 50% ডি আর 50% এল বানা উচিত ছিল তো। 50% ডি আর 50% ইনভার্টেড প্রোডাক্ট
50% রিটেন্ড প্রোডাক্ট বানা উচিত, কিন্তু বেড়েছে কি না। তাহলে যদি 50% এটা 50% এটা বানতো, তখন আমার কি হতো, 100% ডেসিমিল মিক্সচার হতো, হতো। বাট বানেনি, তাহলে 100% ডেসিমালাইজেশন হবে না, 100% ডেসিমালাইজেশন হবে না। ব্যাপারটা কি, তাহলে আমি লিখছি মন দিয়ে, এবারে জিনিসটা বুঝে নিলি তো, এবার লিখছি শোন। তাহলে জিনিসটা হচ্ছে থিওরিটিক্যালি racemic mixture must be formed. Racemic mixture must be formed, but inverted product dominates over retention product. ইনভার্টেড প্রোডাক্ট ডমিনেট করছে, মানে ইনভার্টেড প্রোডাক্ট বেশি আছে তার থেকে, রিটেনশন প্রোডাক্টের থেকে। তাহলে ওই জন্য কি হবে, পার্সিয়াল রেসিমাইজেশন টেক্স প্লেস। 100% রেসিমাইজেশন হবে না। তাহলে কি থিওরিটিক্যালি রেসিমিক মিক্সচার মাস্ট বি ফর্ম, থিওরিটিক্যালি রেসিমিক মিক্সচার বানা উচিত ছিল, হ্যাঁ বানবেও, বাট ইনভার্টেড প্রোডাক্ট যেহেতু বেশি, তাহলে ইট ডমিনেটস, inverted product dominates retention product, so partial decimalization takes place. 100% decimalization takes place হবে না। মানে মনে কর যে 60% তো ডি প্রোডাক্ট বেরিয়েছে ডেক্সট্রোরোটারি, আর 40% এল প্রোডাক্ট লিবোরোটারি হয়েছে। ইনভার্টেড প্রোডাক্ট যদি 60%, তাহলে কি অবশ্যই এখানে এর 60% এর 40%, তো তাহলে ব্যাপারটা কি হবে, মানে 60% ধর ইনভার্টেড প্রোডাক্ট হয়েছে, আর 40% রিটেনশন অফ কনফিগারেশন আর প্রোডাক্ট হয়েছে। এখন রেসিমালাইজেশন কি হবে, দেখ এর 40% এর সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে, দিয়ে রেসিমি মিক্সচার বানাবে, বাট এর 20% তো বাকি পড়ে থাকবে। তাহলে ওই 20% শুধু কি ইনভার্টেড প্রোডাক্ট, তাহলে রেসিমিক মিক্সচার হচ্ছে, 80% রেসিমিক মিক্সচার বানছে, বাট 20% খালি থেকে যাচ্ছে ইনভার্টেড প্রোডাক্ট। যাক, অত বুঝতে পারি, এটা দিয়ে কোশ্চেনও আছে, একটু অ্যাডভান্স লেভেলে দিলে এগুলো ভালো ভালো কোশ্চেন আছে, ঠিক আছে। আচ্ছা, এতটা ক্লিয়ার হয়েছে তো, বোঝা গেছে? আচ্ছা, এসএন1 অনেক কিছু হয়ে গেল। এসএন1 বুঝতে কারো কোনো আর অসুবিধা আছে বল, অফলাইন অনলাইন বল, হ্যাঁ স্যার। পাক্কা দেখ, রিঅ্যারেঞ্জমেন্ট সব মনে রাখবি কিন্তু ভালো করে। নেক্সট হচ্ছে, আচ্ছা যার কারো যদি বুঝতে অসুবিধা থাকে, রেকর্ড করার লেকচার থাকছে, রেকর্ড দেখে নিবি, অসুবিধা কি, যেখানে বুঝতে মনে হচ্ছে অসুবিধা, নোটস তো পেয়ে যাবি তারপরে। নেক্সট দেখ, এরপর আসছি মোর স্টেবিলিটি of carbocation proportional, more SN1, যত কার্বোকেটান স্টেবিলিটি হবে তত SN1 হবে, যত SN1 হবে তত রেসিমিক মিক্সচার ফর্ম হবে, সো রেসিমাইজেশন। বুঝা গেল? মোদ্দা কথা হচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, যে যত আমাকে স্টেবল কার্বোকেটান দেবে, যত আমাকে একজন খালি যত আমাকে স্টেবল কার্বোকেটান দেবে, তত আমার এসএন1 হলে কি রেসিমাইজেশন হবে। নেক্সট, লেস স্টেবল কার্বোকেটান, এসএন1 রিঅ্যাকশন কম হবে আর রেসিমিক মিক্সচার কম হবে। লেস স্টেবল যত কার্বোকেটান দেবে, হ্যাঁ লেস স্টেবল কার্বোকেটান হলে এসএন1 হবে না, এসএন1 না হলে আরেকটা প্রবাবিলিটি থাকবে কি এসএন2 হওয়ার, এসএন2 হলে ইনভার্সন হয়, পড়াবো, এসএন2 হলে ইনভার্সন হয়, সেক্ষেত্রে ইনভার্টেড প্রোডাক্ট বেশি পাবো, কি পাবো, ইনভার্টেড প্রোডাক্ট বেশি। আচ্ছা, এবার reactivity towards SN1 is proportional to stability of carbocation. যত বেশি স্টেবল কার্বোকেটান, হ্যাঁ যত বেশি স্টেবল কার্বোকেটান তত SN1 ভালো স্টেবল হবে। বোঝা গেছে? এবার কোশ্চেন করতে দিই, যেমন পারিস দেখি, এতক্ষণ ধরে তো অনেক পড়ালাম। কোশ্চেন দিব? হ্যাঁ বল। লাস্ট পেজ, হ্যাঁ বল। লাস্ট পেজটা অ্যাকচুয়ালি, লাস্ট পেজটা এইখানটা, ঠিক আছে। হ্যাঁ তো আড্ডা মার বসে বসে।
স্যার হুম। SN1 এর স্টেবিলিটি তত বেশি হবে, হুম। কার্বোকেটান স্টেবিলিটি তত বেশি হবে। কার্বন স্টেবিলিটি যত বেশি হবে এসএনওয়ান তত ভালো দেবে, এসএনওয়ান তত ভালো। স্যার হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে? না দাঁড়া, হলো কি এখন? এই তো শুরু রে, এই তো সবে শুরু। দাঁড়া দাঁড়া, কথা বলিস কেন আর বলি। আপনি কোশ্চেন দেবেন তাই বলছেন। হ্যাঁ এই তো কোশ্চেন, এই দাঁড়া না, তোর কথা বলছে। দেখ অনলাইনে বাচ্চারা ভালো, অনলাইনে পড়াশোনা হচ্ছে ভালো, মানে এরা এরা লাইভে সামনে বসে থেকে বাহাদুরি দেখাচ্ছে। দেখ শোন, স্যার বলছি হ্যাঁ কি এসএন ওয়ানে কি রিটেনশন প্রোডাক্ট বেশি হচ্ছে? এসএন কিসে? এসএন ওয়ানে এসএন ওয়ানে ইনভার্সন বেশি হবে, ইনভার্টেড প্রোডাক্ট। এসএন ইনভার্সন হ্যাঁ প্রোডাক্ট তার মানে এটা না যে, আরে বাবা এসএন টু তে পুরো 100%, আচ্ছা এসএন টু তে 100% ইনভার্সন, বোঝা গেছে? এসএন টু তে 100% ইনভার্সন, এসএন ওয়ানে ইনভার্টেড প্রোডাক্ট বেশি দেন রিটেনশন প্রোডাক্ট। এসএন ওয়ান এসএন টু অপোজিট এরকম না ব্যাপারটা। এসএন ওয়ানে ইনভার্সন বেশি মানে, এসএন টু তে ইনভার্সন বেশি মানে এসএন, এই তোর কথা বলছিস কেন বলতো? এসএন এসএন ওয়ানে ইনভার্স, দেখ পড়ার কোনো ইচ্ছাই নেই তোদের ধ্যাৎ। দেখ ব্যাপারটা হচ্ছে এসএন ওয়ানে ইনভার্সন, আমি বলছি হ্যাঁ সরি, এসএন টু তে ইনভার্সন হচ্ছে মানে এসএন ওয়ানে রিটেনশন বেশি হবে তা না। ব্যাপারটা হচ্ছে এসএন টু তে 100% ইনভার্সন, বোঝা গেছে? এসএন ওয়ানে ইনভার্টেড প্রোডাক্ট বেশি দেন রিটেনশন, এরকম কোনো লজিক নেই। হচ্ছেই না। হ্যাঁ এরকম কোনো লজিক নেই যে এসএন ওয়ানে হচ্ছে মানে উল্টোটা হবে। তাহলে স্যার রেসিপি মিক্সার তো হবেই না SN2 তে। না হবে না তো, 100% ইনভার্টেড প্রোডাক্ট। দেখ এবার এদিকে আছে পোটেনশিয়াল এনার্জি অর এনার্জি, এদিকে আছে রিয়াকশন কোঅর্ডিনেট আর প্রোগ্রেস অফ রিয়াকশন। এসএন ওয়ানের জন্য গ্রাফ কেমন হয় দেখ, এখানে ছিল অ্যালকিল হ্যালাইড আরএক্স, ঠিক আছে? নেক্সট এখান থেকে এই, তারপরে হলো এই 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 এখানে হলো আর নিউক্লিওফাইল প্রোডাক্ট, এখানে হলো রিঅ্যাক্ট্যান্ট, এখানে হলো রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট আর এখানে হলো ইন্টারমিডিয়েট। প্রোডাক্ট, ভেরি গুড। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 1, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 2, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েটের এনার্জি সবসময় ট্রানজিশন স্টেটের থেকে কম থাকবে। দিস ইজ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, এখানে কে ইন্টারমিডিয়েট, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট আর প্লাস লেখা থাকলো। ট্রানজিশন 1 2 এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে দুটো পিক কেন আসছে না, কার্বোক্যাটায়নটা নিশ্চয়ই স্যার রিঅ্যারেঞ্জ করেছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে ওই জন্য, কার্বোক্যাটায়নটা নিশ্চয়ই রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে ওই জন্য। নেক্সট দেখ, সবসময় মনে রাখবি নাম্বার অফ পিক or peaks equals to number of steps, যতগুলো পিক থাকবে ততগুলো, দুটো স্টেপ। ওকে তাহলে দুটো দুটো পিক বোঝা গেল। তাহলে এটা হলো আমাদের গ্রাফ। এনথালপি অফ রিঅ্যাকশনস কিভাবে বার করতে হয় জানিস? এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের এনথালপি, এটা হচ্ছে প্রোডাক্টের এনথালপি। এনথালপি অফ রিঅ্যাকশন করাবো কেমিক্যাল ডাইনামিক্সে। এনথালপি অফ রিঅ্যাকশনস হবে এটা ΔH, এনথালপি অফ রিঅ্যাকশনস, এনথালপি অফ প্রোডাক্ট মাইনাস এনথালপি অফ রিঅ্যাক্ট্যান্ট। বুঝে গেছিস? ইন্টারমিডিয়েট কোথায়? এইটা ইন্টারমিডিয়েট। তোকে এরকম ভাবে গ্রাফ দিয়ে দিতে বলতে পারে যে 1 2 3 পজিশন, এই 3 পজিশনটা কার বলো, বলিস ইন্টারমিডিয়েট। বুঝে গেল? বুঝে গেল ইন্টারমিডিয়েট। ডান। এবার আসছি কয়টা কোশ্চেন কর, কেন খুব আলা হয়ে গেছিস এত পুরো বিল্লি? নেক্সট এসে চলছে কিন্তু কোশ্চেন বলছে CH3, সোজা দিচ্ছে একদম, CH3 CH2, আর এখানে CH3 না দিয়ে মিথাইল লেখা থাকতে পারতো। কি লিখতে পারতো? CH3 মানে কি লেখা থাকতো? মিথাইল। CH3 দেখায়, এখানে তুই দিচ্ছিস AgNO3 আর ওয়াটার, প্রোডাক্ট কি হবে বলো না? স্যার বলবো দাঁড়া এরা বলুন, প্রোডাক্ট বল, মুখে বল না, খাতায় করতে হবে। কে বলেছে এটা? তো মুখেই বলা যাবে রে। দেখি আয়ের জায়গায় ওইট চলে আসবে। আয়ের জায়গায় ওইট।
ওইচ আরেক জায়গায় হয়েছে, এবার বল তুই কি বলছিলি কি হবে? স্যার CS3 মানে CS3টা CS5টা সরে যাবে, CS2 এর জায়গায় তো ওখানে CS3 টা চলে যাবে। ভেরি গুড, আর এখানে 3 ডিগ্রি কার্বোকার্বন ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, বুঝে গেছি, ভেরি গুড, ভেরি গুড। দেখ 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 কত সুন্দর বললো, দেখ তোরা সবাই বলছিস কি আয়ের জায়গায় অ্যাকর্ডিং টু তোদের আয়ের জায়গায় ওয়েচ হয়ে যাবে, তাই তো? বাট না, আগে দেখ কিভাবে বুঝবি স্যার এখানে হেভি মেটাল দেওয়া আছে এজি? না, কখনোই না। হেভি মেটাল দেওয়া আছে এজি, পোলার প্রোটিক সলভেন্ট দেওয়া আছে, পোলার প্রোটিক সলভেন্ট দেওয়া আছে জল, হেভি মেটাল এজি, পোলার প্রোটিক সলভেন্ট জল, তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে? এসএন। তাহলে চিনতে চিনতে শিখছিস তো? এসএন মুখে মুখে না বললে শিখবি না। স্যার এসে মনে যাবে এসএন বলতে কি সমস্যা হচ্ছে? আমি একাই বলে যাবো। এসএন যাবে এসএন। কেন? হেভি মেটাল পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা, এসএন ওয়ান মানে প্রথমে, আচ্ছা চলো প্রোডাক্ট কীভাবে বলেছে তো, চলো আমরা ফার্স্ট দেখবো সি CH3 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 CH2 আই, এই তো ফার্স্ট স্টেপ কী হবে? আয়োডিন বেরোবে। কী হবে? আওয়াজ নেই। তাহলে আয়োডিন বেরিয়ে গেল, এখানে মাথায় পজিটিভ চার্জ হবে। হলো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন মানবো? এই কার্বোক্যাটায়নটা কটা কার্বনের সঙ্গে অ্যাটাচড? এর পাশে, তাহলে এর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কত ডিগ্রি? এবার দেখো এর কাছে কি আমি বলেছিলাম কি কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে মানে সেখানে রিঅ্যারেঞ্জমেন্টের চান্স থাকবে। এর কাছে কি রিঅ্যারেঞ্জমেন্টের চান্স আছে? হ্যাঁ স্যার আছে। কিরকম? একটা মিথাইল গ্রুপ এই যে পাশে দেখছো মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপটাকে যদি তুমি এখানে শিফট করে দাও, এই মিথাইল গ্রুপটাকে যদি তুমি এখানে শিফট করে দাও, তাহলে কি হচ্ছে দেখো, মিথাইল শিফট করে আমরা যেটা পাচ্ছি, দেখো কি পাচ্ছি, সি CH3, দাঁড়াও মিথাইলটা আর এখানে নেই, CH2 CH3, এই তো ছিল। এখন মিথাইলটাকে শিফট করে দিয়ে তাহলে এই কার্বন থেকে মিথাইল সরে গেছে, তাহলে এই কার্বনের মাথায় কি পজিটিভ চার্জ, আর মিথাইল কোথায় চলে গেছে এখন? বোঝা গেল মিথাইল শিফটের কনসেপ্টটা? বোঝা গেল? তাহলে আমি যেটা জেনারেলি কি করলাম, এইখান থেকে CH3 গ্রুপটাকে সরিয়ে এখানে নিয়ে গেলাম, তো তাহলে এই কার্বনের মাথায় পজিটিভ এলো আর পাশের কার্বনে CH3 জুড়ে গেল। বোঝা গেল? বোঝা গেল তো? হ্যাঁ স্যার এখন তাই যদি হয়, এখন যে কার্বোক্যাটায়নটা বেরিয়েছে এ কত ডিগ্রি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন? এই কার্বনটা এর পাশে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, কটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে? তাহলে এর এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল দেন প্রাইমারি। আরে এটা কত ছিল? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা 3 ডিগ্রি আর কি কোনোভাবে মাইগ্রেশন করে স্টেবল হতে পারে? না স্যার, আর কোনো চান্সেস নেই। তাহলে এরপরে কি হবে? এরপর নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। কে? এখানে নিউক্লিওফাইলকে ওয়াটার। ওকে, তাহলে এই যে ফার্স্ট স্টেপ প্রথমে কি হলো কার্বোক্যাটায়ন ফর্মেশন, এটা হলো স্লো স্টেপ। এরপর কার্বোক্যাটায়ন ফর্মেশনের পর এখানে যেটা হলো এটাকে বলবো কি মিথাইল শিফট। SHIFT কি বলবো? মিথাইল শিফট। মিথাইল সরে গেল, দিয়ে আরো স্টেবল কার্বোক্যাটায়ন হবে। দেখো আমি বলেছিলাম না SN1 এর রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, এই হয়ে গেল রিঅ্যারেঞ্জ। সবসময় ও মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন টুয়ার্ডস রিঅ্যারেঞ্জ। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট স্টেপে এবারে কি আমার, এবার দেখো যে আমার এটা যে বেনেছে, এইটা আমার যে ফর্ম করলো, এটা যে তৈরি হলো না, এটাকে কপি করে আমি নিচে নিয়ে যাই, পেস্ট করি। এবার দেখো এটা তৈরি হয়েছে। এরপর দেখ এরপর আমার নিউক্লিওফাইল কে আছে? ওয়াটার মলিকিউল। ওয়াটার মলিকিউল ওয়াটার মলিকিউলের আবার কে? লোন পেয়ার। এই লোন পেয়ারটা নিউক্লিওফাইল, ঠিক কি না? এই লোন পেয়ারে নিউক্লিওফাইল মানে কি, সে নিজে নেগেটিভ আর সে পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করবে। দিস ইজ নিউক্লিওফাইল, সাইন অফ নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল এইভাবে লিখবে। বোঝা গেল? এরপর দেখো এ কি করছে, এই কার্বনে যে অ্যাটাক করছে, করলো স্টেপ বাই স্টেপ, আমি খুব স্লো পড়াচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখো। এই কার্বনে যে অ্যাটাক করলো, করলো কি না? যখনই এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো, নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে দেখো CH3 CH3 CH2 CH3 যেমন ছিল তেমন লিখেছি। শুধু একটা অক্সিজেন কার্বনে বন্ড হবে, অক্সিজেন তার লোন পেয়ার কার্বনকে দিচ্ছে, অক্সিজেন কার্বন বন্ড হবে, আর তার সাথে হাইড্রোজেন এদিকে একটা, হাইড্রোজেন এদিকে একটা থাকবে। বোঝার অসুবিধা হলে আমি ডিপ কালারে করে দিচ্ছি, দেখো বোঝা গেল? অক্সিজেন নিজের থেকে লোন পেয়ার দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। এবার অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় প্লাস চার্জ মানে কি? ছোট মুখে বড় কথা, ঠিক কি না? যে ইলেকট্রোনেগেটিভ সে চাইবে কি আমার মাথায় নেগেটিভ চার্জ হোক। অক্সিজেন একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ স্পিসিস। পিরিয়ডিক টেবিলে আমাদের ইলেকট্রোনেগেটিভ অর্ডার বললে
এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল ইলেকট্রোনেগেটিভ অর্ডার। সেখানে দেখছি আমরা পিরিয়ডিক টেবিলের সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ কে? অক্সিজেন। তাহলে অক্সিজেন হচ্ছে আমাদের হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপর পজিটিভ চার্জ, এটা তো শোভনীয় নয়। তাহলে নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে দেখো আবার একটা, নেক্সট স্টেপে কি হবে দেখো, এই যে এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় পড়বে, দিয়ে এখান থেকে এইচ প্লাস বেরোবে, কি হবে? এইচ প্লাস বেরোবে। ঠিক আছে, এরপর তাহলে এখান থেকে আমাদের এটা হলো। নেক্সট স্টেপে আমি খুব হালকা বোঝালাম, আর 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 কোনোটা এত স্লো বোঝাবো না। নেক্সট দেখো, নেক্সট স্টেপে কি হলো, তাহলে এই বাকি সব যেমন ছিল তেমনই আছে, বাকি সব যেমন ছিল তেমনই আছে। তাহলে বাকি সব যেমন ছিল, CH3 কি ছিল, CH, এখানে CH3, এখানে CH2, এখানে CH2, তারপরে নিচের দিকে CH3, আর নিচে আচ্ছা এটাকে আমি এখানে উল্টে এরকম ভাবে লিখতে পারি তো, অসুবিধা নেই তো? ব্যাস ব্যাস, সোজা চেঞ্জ করে দিলাম CH3। আর এখানে কি হয়ে গেল, OH, আর এটা ইজ বেরিয়ে গেল। তাহলে প্রোডাক্ট কি পেলাম? ওই গ্রুপটা কোথায় অ্যাড হলো? CH। তিন দিকে কাট করতে তাহলে দেখো এই হলো আমাদের ফাইনাল। স্যার এই যেখানে আয়োডিনটা ছিল, যেখানে আয়োডিনটা ছিল এক্স্যাক্টলি ওইখানে সরিয়ে ওই জুড়ে দিলে কি সেটা কোনো প্রোডাক্ট হতো না? হ্যাঁ স্যার হতো, বাট মাইনর প্রোডাক্ট, অনেক কম। তোকে যদি বলে কোনটা প্রোডাক্ট হবে, যদি কোশ্চেন হয় সিঙ্গেল অপশন কারেক্ট, তখন আমাদের মেজর প্রোডাক্ট কি আসবে ভাই? নিচে। কিন্তু তোকে যদি বলে হাউ মেনি প্রোডাক্টস আর পসিবল, তখন এইটা প্লাস ওখানে আয়োডিন সরিয়ে দিয়ে ওটা মেজর মাইনর। মাইনরটা কি হতো স্যার? দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। অ্যান্ড মাইনর যেটার খুব লেস চান্স, শুধু CH2 এর সাথে। হ্যাঁ CH3C, CH3, CH3, CH2, OH, this is the minor product. বুঝা গেল? অনলাইন জনতা, হ্যাঁ স্যার। অনলাইনের জনতারা ওকে, বোঝা গেছে তো? এবার এবার নেক্সট হচ্ছে, নেক্সট আমরা করবো, আচ্ছা নেক্সট আমাদের ক্লাস কবে আছে? অর্গানিক কেমিস্ট্রি কালকে, তাই তো? কালকে সেম টাইম। এবার নিজে তোদের যারা বোর্ডস দিবি, বোর্ডস যারা দিচ্ছিস তারা একটু বাংলা বইটা দয়া করে পড়িস। যারা বোর্ডস দিচ্ছিস না, আমার খাতা পড়, এনসিআরটি পড়, কেল্লা পাতা, ঠিক আছে? আর যারা কিছুই দিচ্ছিস না, তারা কিছুই পড়তে না, ফোন দেখ। নেক্সট দেখ, হ্যাঁ ঠিক আছে। রুটিনটা ঘরে রুটিন দেখতে হবে কেন? রুটিন মুখস্থ হয়ে যাওয়ার কথা না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি, চল। স্যার টাইমটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ টাইমটা চেঞ্জ বাবা করতে হবে। বাবা যাই বলিস, টাইমটা চেঞ্জ করতে বলিস না। আর আর সব তুই বল প্লিজ, মানে টাইম নিয়ে যে এত ফেসে আছি, তুই আমাকে একটু দয়া কর, সব কর, টাইম চেঞ্জ করতে বলিস স্যার না। আমার আজকে টিউশন আমি ক্যান্সেল করেছি। আচ্ছা ঠিক আছে, তুই শনিবারটা তাহলে স্যাটারডেটা শুধু আমাকে বল যে স্যাটারডে কখন পারবি। স্যাটারডে আপনি কি অনলাইন না অফলাইন? তুই তো অনলাইনে আসছিস, অনলাইনে কত দূর থেকে এখন টাইম ওয়েস্ট করে আসতে হবে না, সামনে বোর্ডস আছে। না মানে শনিবার দিন আপনি যে ডেটটা রেখেছিলেন আগে। না, ওতে তো অনেক এদের সমস্যা হচ্ছে রে, শনিবার দিন এই সকালে হচ্ছে তো এদের অনেক সমস্যা হচ্ছে, এদের স্কুল আছে, তারপরে প্র্যাকটিক্যাল আছে। স্কুল তো কদিন পর বন্ধ হয়ে যাবে। স্কুল বন্ধ হয়ে যাবে রে? হ্যাঁ কদিন পরে তো পুজোর ছুটি, তারপরে তো বন্ধ। ঠিক আছে, তবু তখন তাহলে দেখা যাবে। হুম, স্যার শুক্রবারটা দেখুন। শুক্রবার না আজকের দিনটা, সকালবেলা। সকালটা হচ্ছে না, সর্বনাশ। সকালেও হচ্ছে না, শুক্রবার সকালে আমার শুক্রবার থাকে, নাহলে সকাল মিলে যাচ্ছে। আচ্ছা দেখছি দেখছি তো। স্যার বলছিলাম যে একটা দিন যদি অফলাইনে করতাম। একটা দিন অফলাইন করবি? হ্যাঁ আরেকটা অত দূর থেকে আসতে হবে না তোকে, তুই ওখান থেকে বসে ফোন না, তো যা ডাউটস আছে পাঠাবি, আমি সলভ করে ভিডিও সলিউশন দিয়ে দেবো। তো তুই বুঝতে পারছিস না, আর তোর 1 ঘন্টা যেতে আসতে 1 ঘন্টা, মানে 2 ঘন্টার মরম বুঝিস, 2 ঘন্টা মানে একটা চ্যাপ্টার রিডিং করা হয়ে যাবে, হবে না? আচ্ছা দেখ, আচ্ছা আমি তোর সঙ্গে সে ভেবে কথা বলি, আসলে আমি নিজেও এত ব্যস্ত হয়ে গেছি, আমার এখন টাইমটাই মানে এত চাপ হয়ে যাচ্ছে, এত টাইম এ বলে টাইম হবে না, ও বলে, সবাই টাইমের সমস্যা বার করছে রে। আচ্ছা আমি মানে দেখছি ডেট নাইট ক্লাস যেরকম করতে ওরকম করান। দেখছি 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 বাবু থাম, দেখছি আমি, তুই বলেছিস তুই ভালো পড়াশোনা করিস, আমি অবশ্যই ভেবে দেখবো, চিন্তা নেই। আচ্ছা দেখ, দেখ এটা
দেখে আনসার দিতে হবে, খাতায় লেখা যাবে না। পরপর তোকে এখানে আমি এলিমেন্ট বলবো? দিয়েছি, না দাঁড়া, স্যার বলবো? তুই পারবি আমি জানি, থাম, এদেরকে বলতে দে। তুই আমি জানি তুই পারবি, কারণ ওই তুই মিথাইল সিট বল দিয়েছিস, এটাও পারবি আরামসে। বল এসএন অর্ডার অর্ডার বল, অর্ডার অফ এসএন ওয়ান। দাঁড়া তুই শেষকালে বলবি, এখন না, দাঁড়া, এটা না পারলে তখন বলবি। অর্ডার অফ এসএন ওয়ান রিয়াকশন। বলো, মানে কে এসএন ওয়ান ভালো দেবে, কে এসএন ওয়ান ভালো দেবে না, এরকম অর্ডার। 3 নাম্বার 3 নাম্বারটা ভালো। সব থেকে ভালো কে দেবে? 3 নাম্বার। কেন? 3 নাম্বার কারণ ওটা 3 ডিগ্রি কার্বনের চলে যাচ্ছে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হ্যাঁ ওকে, যখনই এসএন ওয়ান কে ভালো দেবে কোশ্চেন দেবে না, ফার্স্ট টাইম তুই এটাই করবি যে অর্ডার অফ কার্বোক্যাটায়ন, মানে কার্বোক্যাটায়ন কি হচ্ছে, সবগুলো থেকে এক্স 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 বার করে দে, মাথায় কার্বনের পজিটিভ চার্জ দিবে। বল কি হবে? এক গেল ওইটা। দুই নাম্বার বল। 2 নাম্বার স্যার 3 এর পরে 5, 3 এর পরে 5, 5 4 তারপর? 2 এর 3 এর পরে 5 আচ্ছা এবার ইয়ে বল, অন্বেষা বল। স্যার সব থেকে বেশি স্টেবল হবে 5, Very good. তারপর 4, তারপর 3, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অর্ডার হচ্ছে এটা। ওটা তো নটা আলফা হাইড্রোজেন আছে না, তো ওটা তো তো কি হয়েছে বস? ওটা তো বেশি স্টেবল না। আচ্ছা দেখ আমি বলি তাহলে, এবার আমি বলছি শোন, 5 নম্বরেরটা দেখ, এই তো কার্বোক্যাটায়ন 5 নম্বরে, এখান থেকে এক্স বার করলে এটা কার্বোক্যাটায়ন হবে, হবে তো? হ্যাঁ হবে তো? এখান থেকে এক্স বার করলে এটা কার্বোক্যাটায়ন হবে। দেখ ও এই কর্নারের এটার জন্য তোর অসুবিধা হচ্ছে কিছু কিছু, যখন ঢাকা পড়ে যাবে আমাকে একটু ইশারা করিস, ঠিক আছে? দিস ইজ ইয়োর বেনজাইলিক কার্বোক্যাটায়ন, দিস ইজ ইয়োর বেনজাইলিক। বেনজাইলিক কার্বোক্যাটায়ন হচ্ছে ভাই রেজোনেন্স স্টেবিলাইজড। বেনজাইলিক কার্বোক্যাটায়ন রেজোনেন্স স্টেবিলাইজড, দুর্দান্ত স্টেবল। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন কে? বেনজাইলিক। তাহলে সব থেকে ভালো এসএন ওয়ান কে দেবে? বেনজাইলিক। তাহলে এ দেবে সব থেকে ফাটাফাটি এসএন ওয়ান রিয়াকশন। বুঝে গেল? ফাটাফাটি এসএন ওয়ান রিয়াকশন, একদম হাততালি। হ্যাঁ, নেক্সট 4 নম্বর দেখ, CH2 ডবল বন্ড CH CH2X, এটাই আছে 4, এটাই আছে। দেখো হ্যাঁ 4 দেখো। অ্যালাইলিক এখন দেখো এক্স্যাক্টলি এখানে দেখ, এখানে এক্স যদি তুই সরিয়ে দিস, এক্সটাকে সরিয়ে দে, এক্স সরিয়ে দিলে কি হলো, মাথায় পজিটিভ চার্জ। দেন দিস ইজ ইয়োর ডবল বন্ডের পাশের কার্বন, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। বেঞ্জিন রিং এর পাশে ছিল বেনজাইলিক, ডবল বন্ডের পাশে অ্যালিন, অ্যালিনের পাশে অ্যালাইলিক। এখানেও কি রেজোনেন্স স্টেবিলিটি? কেন? এই তো এখান থেকে পাই বন্ড এখানে ঝাপাক করে চলে আসবে। রেজোনেন্স রেজোনেন্স অনেক খেলেছি তো। দিস ইজ ইয়োর, দিস ইজ অলসো ইয়োর রেজোনেন্স স্টেবিলিটি, বাট লেস স্টেবল দ্যান বেনজাইলিক। হলো? তারপরে আসছে কি, তারপরে তো আমার বাকি ছন্দে পড়ে আছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। দেখ যখন রিদম দেখ, যখন তুই 1 ডিগ্রি এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নকে স্টেবল বলছিস দুটো কারণে, একটা হচ্ছে প্লাস আই এফেক্ট আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন। ওই যে বলছিস 9 আলফা হাইড্রোজেন ডিউ টু হাইপার কনজুগেশন। আমরা যখন এফেক্ট ডিসকাস করব আগে প্রায়োরিটি পাবে রেজোনেন্স, আগে প্রায়োরিটি কে পাবে? তারপর ওই 9 আলফা হাইড্রোজেন এটার উপর ডমিনেট করে। হ্যাঁ না, আগে আগে প্রায়োরিটি পাবে রেজোনেন্স, তারপর হাইপার কনজুগেশন, তারপর আই এফেক্ট। ক্লিয়ার? বুঝলি? বুঝেছিস তো? আচ্ছা তাহলে এটার আনসার যাচ্ছে কি আমার 5 সব থেকে বেশি স্টেবল, তারপরে 4, তারপরে 3, 2। বুঝে গেছে? কিন্তু দেখ এই 3 ডিগ্রিতে তো কোনো রেজোনেন্স পসিবল না, না রেজোনেন্স তো হচ্ছে না 3 ডিগ্রি। নেক্সট দেখ, বোঝা গেল? তাহলে এই হবে এসএন ওয়ানের অর্ডার। বোঝা গেছে? বোঝা গেছে? নেক্সট নেক্সট মন দিয়ে শোনো, H2C ডবল বন্ড CHX, এটা
এটা 1 নম্বর। 2 নম্বরে দিচ্ছি। আচ্ছা, এটার সাথে আগেরটারও কিছু পার্থক্য খুঁজে পাচ্ছিস? এটা কিন্তু direct- হ্যাঁ, এটা কিন্তু ডিরেক্ট ডবল বন্ডের সঙ্গে জুড়ে আছে, এটা কিন্তু ডিরেক্ট বেঞ্জিনের সঙ্গে। ফিনাইল, এটা ফিনাইল, এটা ভিনাইল, বুঝেছিস? দেখ, আগেরটা ছিল হ্যাঁ, অ্যালাইল। চিনতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে কি, দাঁড়া তুই বলিস না, থাম। দিস ইজ ইয়োর ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড কাকে বলে বোঝা গেল। আর দিস ইজ ইয়োর অ্যারাইল, এটা ফিনাইল হ্যালাইড। ওকে, 1, 2 আর 3। আর একটা কোশ্চেন দিই, 3। এখানে এক্স। ওকে, বল এই তিনটের মধ্যে ভালো SN1 কে দেবে? SN1 কে ভালো দেবে? স্যার বলুন। না বলিস না, দাঁড়া। স্যার 2 আর 3 এই তিনটের মধ্যে SN1 কে ভালো দেবে? সবথেকে 2 ভালো দেবে, তারপর একদম তারপর 3 দেবে। পাক্কা? 3 মনে হচ্ছে সবচেয়ে ভালো। কেন? কারণ ওটা 3 ডিগ্রি কার্বোহাইড্রেট, 2 এর তো রেজোনেন্স হবে। হুম, রেজোন্যান্স তো দিয়ে মোটেই হবে না। রেজোনেন্স কেন হবে? ওখানে তো কোনো ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, তারপরে হ্যাঁ। পজিটিভ চার্জ থাকতে 3 হবে। 2 এক হবে তাহলে। 2 এর 3 বল অনলাইন। 3 2 1 মনে হচ্ছে। হ্যাঁ, 3 2 1 মনে হচ্ছে। 3, 2, 1 মনে হচ্ছে। একটাও SN1, একটা রেজোনেন্স হবে, এখানে একটা হবে। কারণ একটা SN1। sp2 তে কার্বোকাটায়ন আনস্টেবল। ভেরি গুড। তারপরে এটা স্যার মানে এখানে তো একটাও যেহেতু কার্বোকাটায়নটা আনস্টেবল, হুম, একটা SN1 হবেই না। 3 নম্বরে কেন হবে না? ব্রিজ এফেক্ট। ব্রিজের, ভেরি গুড। দেখ দেখ, ওকে কবে পড়িয়েছো সব মনে রাখিস। দেখ, তখন সেই বাড়িটাই থাকতে হবে না। এখান থেকে যদি এক্স কে সরাস, তখন অবভিয়াসলি কি এর মাথায় প্লাস। এখন অলরেডি এই কার্বনের হাইব্রিডেশন sp2। sp2 হাইব্রিডাইজ কার্বন মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যদি আমি ইলেকট্রোনেগেটিভ অর্ডার বলি, কার্বন sp, sp2, sp3, এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। যে ইলেকট্রোনেগেটিভ সে নেগেটিভ চার্জ ভালোবাসে, কিন্তু এখন তো এর মাথায় পজিটিভ চার্জ দিয়ে দিয়েছিস, তাই তো? তাহলে এটা খুবই আনস্টেবল কার্বোকাটায়ন, খুবই আনস্টেবল কার্বোকাটায়ন, বুঝে গেল? আচ্ছা, এইটা ছিল 1 নম্বর, তাই তো? 2 নম্বর, তাহলে আনস্টেবল কার্বোকাটায়ন মানে এটা ফর্মই হবে না। আনস্টেবল কার্বোকাটায়ন ফর্ম হলে SN1 হয়ে গেল। SN1 হবে আওয়াজ নেই কেন? হবে না। হবে না স্যার। সেম জিনিস, বেঞ্জিনের প্রত্যেকটা কার্বনই কি sp2 হাইব্রিডাইজড? প্রত্যেকটা কার্বন যদি sp2 হাইব্রিডাইজড হয়, তাহলে এখানেও কি sp2 হাইব্রিডাইজড কার্বনের উপর কার্বোকাটায়ন মানছে। তাহলে দিস ইজ ইওর ফিনাইলিক কার্বোক্যাটায়ন। এটাও কি আনস্টেবল? তাহলে আনস্টেবল কার্বোক্যাটায়ন মানে SN1। হবে থার্ডে কি দেখ, এক্স, তাই তো ছিল এটা। এখন দেখ, এটা তো ব্রিজ আছে, এখানে দেখতে পাচ্ছিস এটা ব্রিজ আছে, এই যে এইটাকে বলবো আমরা ব্রিজ হেড। কি বলবো? BRIDGE, ব্রিজ হেড। কি বলবো এটাকেও কি বলবো? BRIDGE, ব্রিজ হেড। এদেরকে কি বলবো? ব্রিজ হেড। এখন শোন, এটা কার্বোক্যাটায়ন মানতে গেলে, এখানে যদি কার্বোক্যাটায়ন বানাতে হয়, আমাকে এটা করতে হবে, কি না? এক্সটাকে বার করতে হবে, এখানে পজিটিভ চার্জ হবে। কার্বোক্যাটায়ন বানাতে গেলে এটা করতে হবে, হ্যাঁ ঠিক কি না? আচ্ছা, এইটা যদি করতে হয়, তাহলে এই ব্রিজ হেড যে কার্বোক্যাটায়ন, ব্রিজ হেড যে কার্বনটা, এখানে BRIDGE, ব্রিজ হেড কার্বন অ্যাটম নেভার অ্যাটেন্স sp2 হাইব্রিডাইজেশন। কি বললাম? ব্রিজ হেড কার্বন অ্যাটম কখনো sp2 হাইব্রিডাইজেশন অ্যাটেন্ড করতে কেন পারে না? এটা হচ্ছে কার রুল? ব্রেডস রুল। কার রুল?
BREDPS, ব্রেডস রুল। হ্যাঁ, ব্রেডস রুলের লিমিটেশনও আছে। ব্রেডস রুল ভ্যালিড আপ টু 7 কার্বন রিং, ঠিক আছে। সো ব্রেডস রুল বলছে কি ব্রিজ হেড কার্বন অ্যাটম, মানে এই যে ব্রিজ হেড, এইগুলো হচ্ছে ব্রিজ হেড কার্বন অ্যাটম। ব্রিজ হেড কার্বন অ্যাটম কখনো sp2 হাইব্রিডাইজেশন শো করতে কেন পারে না? ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেন। sp2 হাইব্রিডাইজেশন হতে গেলে বন্ড অ্যাঙ্গেল হতে হবে 120 ডিগ্রি, বাট যেটা এখানে পসিবল না। স্ট্রেন জেনারেট হবে ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেন, ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেন। তাহলে কি ব্রিজ হেড কার্বোক্যাটায়ন নট পসিবল, তাহলে কি BRIDGE, ব্রিজ হেডে কার্বো ক্যাটায়ন পসিবল না। ব্রিজ হেডে ডবল বন্ড পসিবল না, কেন ডবল বন্ড হলে হাইব্রিডেশন হবে sp2। কিরকম? এই তো ব্রিজ হেড, এখানে কার্বোক্যাটায়ন পসিবল? আনসার নেই। না স্যার। আচ্ছা, আবার ব্রিজ হেড ডবল বন্ড পসিবল? কেন? কারণ এগুলো হলেই এর হাইব্রিডেশন হতে হবে sp2, এরও হাইব্রিডেশন হতে হবে sp2, যেটা পসিবল। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে ব্রিজ হেডে কখনো আমাদের কার্বোক্যাটায়ন ফর্ম হবে না, ডবল বন্ড ফর্ম হবে না। তাহলে এগুলোর কোনোটাই SN1 দেবে না, এই একটাও SN1। বোঝা গেছে? বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। এভরিওয়ান ক্লিয়ার? ব্রেডস রুল কার্বোক্যাটায়ন পড়াবো যখন জোরদার করাবো, হ্যাঁ? আর কিছুই না, কার্বোক্যাটায়নের যা স্টেবিলিটি সেটা ভালো করে জানতে পারলেই কি SN1 এর স্টেবিলিটি সম্পর্কে জানা যাবে। বুঝা গেল? আচ্ছা, আরও SN1 SN2 কোশ্চেন আরও আসবে, অসুবিধা কিছুই নেই। নেক্সট আমরা চলে যাব কোথায়? আরেকটা প্রশ্নে চলে যাব। কিসে? প্রশ্নে। আরেকটি প্রশ্ন। এই কোশ্চেনটা সলভ করতো। কার্বন, মিথাইল, 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 CH, মিথাইল, আয়োডিন। হলো? এখানে দিয়েছিস CH3OH, মিথাইল অ্যালকোহল দিয়েছিস, হয়েছে? প্রোডাক্ট কি বল? প্রোডাক্ট বলো। স্যার এখানে মিথাইল শিফট হবে মিথাইল সিট হবে, ভেরি গুড। আর ওই যুক্ত আগে শোন, আগে দাঁড়া। আগে দেখবো সলভেন্ট কেমন আছে। পোলার প্রোটিন ভেরি গুড। পোলার প্রোটিক মানে কি? পোলার জিরো আর প্রোটিক, পোলার প্রোটিক মানে আমার কি SN1 দেবে? SN1 কি ফেভার করবে? SN1 ইজ ফেভার। এখন ভাই সাহেব SN1 ফেভার করতে গেলে আয়োডিনটাকে সরাতে হবে। ও ইতিহাস এই তাপস, করবো অ্যান্সার। আয়োডিন সরাতে হবে, কি আয়োডিনকে সরাতে হবে তো। আয়োডিনকে হ্যাঁ বল, আনসার বল। মিথাইলটা শিফট করে যাবে ওখানে ওই হবে। ভেরি গুড। OH না বাবু, OH না, ভুলে গেছে। দেখাচ্ছি দেখ, ওইটাই তো ভুল করলি। দেখ এখানে নিউক্লিওফাইল বাবু, এইটা দেখ, এখানে নিউক্লিওফাইল ইজ CH3O মাইনাস, দিস ইজ মিথঅক্সাইড আয়ন। এইটা এখানে নিউক্লিওফাইল, বুঝেছিস? দেখাচ্ছি দাম দাম, দেখাচ্ছি দেখাচ্ছি নাম দাম। হ্যাঁ, H প্লাস, ভেরি ভেরি গুড। এই তো পড়ে মরুন কেন তবুও পড়ে। দেখ দেখ কি হচ্ছে জিনিসটা, দেখ আই বেরিয়ে গেল। তাহলে নেক্সট স্টেপে কি হলো? মিথাইল, সি, মিথাইল, নিচে মিথাইল, এখানে সি, 2 ডিগ্রি কার্বন। কার্বনের মাথায় পজিটিভ H, মিথাইল, তাই তো? এখন দেখ এটা হচ্ছে কত, এই কার্বনটা আশেপাশে কটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে বল? ডান দিকে একটা, বাম দিকে একটা, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ভাই, তার থেকে এবার দেখ ওর রিঅ্যারেঞ্জ করার স্কোপ আছে কি? ইয়েস। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে? এই মিথাইল গ্রুপটা খুলে এখানে চলে যাবে। তাহলে কি হলো? দিস ইজ মিথাইল। শুধু কার্বনটা Shift. প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইটা হলো স্লো স্টেপ। হ্যাঁ, এইটা হলো স্লো স্টেপ। কোনটা? এই যে আয়োডিন খুলে যে কার্বোক্যাটায়ন আনছে, স্লো স্টেপ। তাহলে যখনই এটা ফর্ম হলো, নেক্সট স্টেপে কি হচ্ছে? কার্বন, মিথাইল, মিথাইল, CH, ওদিকে মিথাইল, আবার এখানে একটা মিথাইল জুড়ে গেছে। যেই কার্বন থেকে এলো তার মাথায় প্লাস। হলো? দিস ইজ মিথাইল শিফট। নেক্সট স্টেপে আমাদের সলভেন্টে কি দেওয়া আছে দেখো, CH3OH, এই তো
অক্সিজেনের লোন পেয়ারকে অ্যাটাক করবে। ক্লিয়ার? অক্সিজেনের লোন পেয়ার যেই গিয়ে অ্যাটাক করলো, অক্সিজেন মাথায় প্লাস হয়ে গেল। ভেরি গুড। নেক্সট স্টেপে কি হলো, মিথাইল সি, মিথাইল সিএইচ, মিথাইল এখানে অক্সিজেন CH3 H মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় প্লাস। এবারে অক্সিজেনের মাথায় প্লাস মানে কি, অক্সিজেন নিজে ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভের মাথায় প্লাস মানে ছোট মুখে বড় কথা, তাহলে সঙ্গে সঙ্গে কি পাশ থেকে এটা করে চলে আসবে, ঠিক আছে। দিয়ে তাহলে মানে এবার প্রোডাক্ট ডিরেক্ট লিখে দিচ্ছি। CH3O তাহলে জোরদার টপিক হলো আজকে। নেক্সট এটা কপি পেস্ট করে দিলেই তো হয়, আবার কি এত খাটনি কি করবে, তোরা খাটবি, আমি কেন খাটবি। আই এম অলরেডি গোয়িং টু বি এ MBBS। কোনো ডিগ্রির আগে এ বসে না অ্যান বসে, N বসে, অ্যান বসে, গোয়িং টু বি অ্যান MBBS। কারণ M এর উচ্চারণ আগে A আসছে। হ্যাঁ ডিগ্রি, যে কোনো ডিগ্রির আগে সম্ভবত অ্যান বসে। না না M আছে তাই। তাই কি হ্যাঁ। গোয়িং টু বি অ্যান MBBS না MBBS। আচ্ছা আচ্ছা, তোরা ইংলিশ ভালো জানিস, তোরা বলবি। দেখ আমি তো ইংল্যান্ড থেকে আসিনি। তাহলে এই হয়ে গেল আমার প্রোডাক্ট। কেন এখানে এইচ ছিল, এখানে প্লাস ছিল, এটা এখানে পড়ে গেল, হলো এই হয়ে গেল প্রোডাক্ট। বুঝা গেল? এই যে দেখ এখানে আমাদের যেটা সলভেন্ট, এখানে যেটা সলভেন্ট দিয়েছিলাম, যে সলভেন্টে রিঅ্যাকশন করছি, কোন সলভেন্ট, পোলারকোটিক সলভেন্ট। এখানে সলভেন্টই নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, সলভেন্টই নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। দেখো সলভেন্টই নিউক্লিওফাইল হিসেবে যখন কাজ করবে, যখন সলভেন্ট নিজেই নিউক্লিও ফাইল হিসেবে কাজ করবে, এই রিঅ্যাকশনকে আমরা বলবো সলভোলাইসিস রিঅ্যাকশন। কি বলবো? সলভোলাইসিস রিঅ্যাকশন। এবার এই সলভেন্ট যদি জল হয়, সলভেন্ট যদি জল হয় তখনই, হাইড্রোলাইসিস। ভেরি গুড, তখনই এর নাম হাইড্রোল। এই মেয়েটা ভালোই পড়ে, হ্যাঁ আর মানে ক্যাচি আছে, পড়ে না তো কিন্তু মনে রাখতে পারে, ঠিক আছে। দিস ইজ হাইড্রোলাইসিস। বোঝা গেল? ওকে তো আমি কতবার বললাম মালদা শিফট করে যা, পুরো রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, ও গায়ে মাখে না। নেক্সট দেখ, সলভেন্ট নিউক্লিওফাইল সলভারাইসিস রিঅ্যাকশন, যদি সলভেন্ট হাইড্রোজেন হয় হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। বোঝা গেল? জোরদার অর্গানিক। তাহলে এই হলো আমাদের মেজর প্রোডাক্ট, এই হলো আমাদের মেজর, এই হলো আমাদের মাইনর করতে পারে। মাইনর। ওই যে যেখানে ওটা ছিল সেখানে ডিরেক্ট ঢুকিয়ে দে, এই তো আয়োডিন এখানে ছিল ওখানে খুলে জুড়ে দাও, এগুলো মাইনর প্রোডাক্ট। আচ্ছা এবার বলতো একটা কোশ্চেন দিই, স্ট্যান্ডার্ড কোশ্চেন দিই। বলতো হ্যাঁ, কার্বন, আরে এক লাইন মানে কি, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে সিএল হলো, আর কার্বনের সঙ্গে এই জোড়ে দিবি, তারপরে এটা সিএল না ক্লোরিন হয়েছে। আচ্ছা হয়েছে। ওই রিতঙ্কর আগেরটা বুঝতে পেরেছু? স্যার বুঝতে পারছি। রেসপন্স করবি, অনিন্দিতা বুঝতে পেরেছো তো? হয়ে গেছে তো, ভেরি গুড। আচ্ছা এটা আমার ব্যাচটা ধীরে ধীরে গুড কালেকশনস, মানে কালেকশন অফ স্টার্স হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখ, কতদিন আমার ইচ্ছে ভালো ভালো বাচ্চাদের পড়াবো। 1 মোলার এরও কত কনসেন্ট্রেশন দিয়েছে? 1 মোলার। আচ্ছা এর সাথে বেস দিয়েছে ইটিও মাইনাস, এর সাথেও বেস দিয়েছে ইটিও মাইনাস, এখানে বেস দিয়েছে 1 মোলার, এখানে বেস দিয়েছে 2 মোলার, মানে নিউক্লিওফাইল দিয়েছে 2 মোলার। এখান থেকে যেটা প্রোডাক্ট পাচ্ছি, এখান থেকে যেটা প্রোডাক্ট পাচ্ছি কি কি? ফার্স্ট প্রোডাক্ট ও ইটি, এখানেও প্রোডাক্ট ও ইটি হলো। এর রেট অফ রিঅ্যাকশন দিয়েছে R1, এর রেট অফ রিঅ্যাকশন দিয়েছে R2, বলো। এর রেট অফ রিঅ্যাকশন দিয়েছে R1, এর রেট অফ রিঅ্যাকশন দিয়েছে R2, বলো R1 R2 এর মধ্যে কি সেম রিলেশন? হবে R1 R2 সেম হবে। Same কেন কেন কেন? স্যার, কারণ নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন আমার ডিপেন্ডই করে না। ডিপেন্ড করে না, ভেরি গুড। আগে দেখ, আগে প্রথমে দেখবি যে এইখানে যে গ্রুপটা তোকে দেওয়া আছে না, এই গ্রুপটা বাল্কি কিনা, মানে মোটা সোটা কিনা। হ্যাঁ স্যার অবশ্যই মোটা সোটা। তাহলে এখান থেকে যদি ক্লোরিন বার করে দিস, তাহলে আমার এখানে যে কার্বোহাইড্রেট মানবে সেটা হচ্ছে একটা দুটো তিনটে, তিনটের সঙ্গে জুড়ে আছে। দেখো এখানে কার্বোহাইড্রেট কি হবে, এর মাঝে প্লাস, এর এখানে একটা, এর এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কটা কার্বনের সঙ্গে জুড়ে আছে? তিনটে। তাহলে কি 3 ডিগ্রি কার্বোহাইড্রেট স্টেবল কার্বোহাইড্রেট ফর্ম হওয়ার পসিবিলিটি আছে। তাহলে গেসেননের দিকে প্রসিড করবে। এখন দেখ এখানে আমরা জানি SN1 রিঅ্যাকশনের রিঅ্যাকশন রেট
SN1 রিঅ্যাকশন রেট শুধু কার উপর ডিপেন্ড করে? স্যার এই অ্যালকিল হ্যালাইডের হ্যালাইডের উপর, মানে শুধু এর কনসেন্ট্রেশনের উপর, শুধু এর কনসেন্ট্রেশনের উপর, কখনোই ওকে কখনোই বেসের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, বা নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না না। তাহলে এখানে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন 1 মোলার, এখানে 2 মোলার, কোনো ব্যাপার না, থাক না। আমার SN1 যখন হবে, আমার SN1 যখন হবে, SN1 এর রেট অফ রিঅ্যাকশন, ROR মানে রেট অফ রিঅ্যাকশন ইজ independent of rate of reaction is independent of concentration of nucleophile, থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখে। ডান এভরিবডি ক্লিয়ার? তাহলে কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইলের উপর যদি ডিপেন্ড না করে, তাহলে R1 সমান R2। কেন স্যার? দুটোতেই 1 মোলার করে দিয়ে আছে। এবার যদি এটাতে 1 মোলার, এটাতে 2 মোলার দেওয়া থাকে, তখন তখন স্যার আর সেম তাহলে হতো না। 2 মোলারটা বেশি যেটা হবে। 2 মোলার তার বেশি হতো। ব্যাস, বুঝে গেল? তাহলে আনসার হয়ে গেল R1 ইকুয়ালস টু, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আরেকটা দিয়ে দিই। আচ্ছা আরেকটা দিচ্ছি। Cl প্লাস H2O OH প্লাস HCl, এর জন্য রেট অফ রিঅ্যাকশন দিচ্ছে R1, এর জন্য রেট অফ রিঅ্যাকশন দিচ্ছে R1। Cl প্লাস MEOH, এর জন্য রেট অফ রিঅ্যাকশন দিচ্ছে OMe প্লাস HCl, R2। বোঝা গেছে? কম্পেয়ার R1 এন্ড বলো, দেখবো বলো স্যার এটাও তো সেম হবে। বলো দেখবো। দেখো এখানে আমাদের রিঅ্যাকট্যান্ট দুটো সেম আছে, কিন্তু দুটোই আছে তোমার টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড, বাট কি ডিফারেন্ট আছে? স্যার এই নিউক্লিওফাইল হ্যাঁ, নিউক্লিওফাইল বা সলভেন্ট ডিফারেন্ট আছে। এখানে আছে H2O, এখানে আছে MEOH। R2 টা গ্রেটার দেন হবে, কেটা? R2 গ্রেটার দেন R1 হবে। R2 গ্রেটার দেন R1, কে বলছে এটা? আমারও মনে হচ্ছে কে বলছে এটা? এর আমি মানি। না, দেখ আমি বলি শোন। মোর প্রোটিক কে এখানে? স্যার H2 H2, ব্যাস। তাহলে মোর প্রোটিক সলভেন্ট কে? H2। মোর প্রোটিক সলভেন্ট যে, ও তাড়াতাড়ি, মোর প্রোটিক সলভেন্ট মানে ও ভালো SN1 ফেভার করবে। তাহলে এই দুজনেই প্রোটিক সলভেন্ট। আচ্ছা এখানে যদি আচ্ছা আরেকটা কোশ্চেন দিচ্ছি। মনে কর Cl আছে, প্লাস এখানে তোকে আমি দিচ্ছি OH মাইনাস বেস দেওয়া আছে, প্লাস এখানে তোকে আমি দিচ্ছি ডাইমিথাইল সালফঅক্সাইড DMSO। এখানে যখন আচ্ছা নন প্রোটিক সলভেন্ট, আমি SN2 যখন পড়াবো বলবো এটা হচ্ছে একটা নন প্রোটিক সলভেন্ট, এর প্রেজেন্সে SN1 হবেই না, এর প্রেজেন্সে SN1 হবেই না। DMSO ডাইমিথাইল সালফঅক্সাইড নন প্রোটিক সলভেন্ট, এর প্রেজেন্সে সবসময় SN2 হবে। বোঝা গেল? আচ্ছা পরে আসছি। তাহলে এখানে আমার মোর প্রোটিক সলভেন্ট H2, তাহলে মোর প্রোটিক সলভেন্ট যদি H2 হয়, R1 মাস্ট বি গ্রেটার দেন। বোঝা গেল? স্যার এখানে যেহেতু নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করছে না, কিন্তু এখানে বাট সলভেন্টের উপর তো ডিপেন্ড করছে, সলভেন্টের উপর তো কোন সলভেন্টে কোন মিডিয়াতে রিঅ্যাকশন নিচ্ছে তার উপর তো ডিপেন্ড করছে। বোঝা গেল? আচ্ছা নেক্সট প্রসিড করি। এবার স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, ওগুলো তো তোরা পারবি। আচ্ছা আরেকটা কোশ্চেন দিই। Cl প্লাস H2 OH প্লাস HCl, Br প্লাস H2। আচ্ছা আগে দেখো SN1 হবে কি SN2 হবে? যখন আজকে শুধু SN1 পড়েছি বলে তোমাদের SN1 মনে থাকছে, যখনই SN1 হবে কি SN2 হবে, তখন মাথা খারাপ হয়ে যাবে। তার জন্য কি দেখবে স্যার? আগে আমি সলভেন্ট দেখবো। কি দেখবো? পোলার প্রোটিক সলভেন্ট সেম আছে পোলার প্রোটিক সলভেন্ট দুটোতেই সেম, শুধু ডিফারেন্ট কোথায় আছে স্যার? এখানে Cl আছে, এখানে Br আছে। এবার বলো কি হবে? স্যার বিয়ারটা বেশি হবে স্যার, Brটা বেশি হবে আর কি কেন? আর এর ভ্যালু আচ্ছা। বিয়ারটা বড়। ভেরি গুড। দেখ দাঁড়া একটা জিনিস বলি, এখানে হচ্ছে এটা R1 রেট অফ রিঅ্যাকশন, এখানে রেট অফ রিঅ্যাকশন R2। বলো কি হবে? আর1 গ্রেটার দেন আর2। R1 গ্রেটার দেন R2 কেন? R2 গ্রেটার দেন বিয়ার আছে R1, ওখানে, হ্যাঁ বিয়ার আছে। কি বল অনেস্টলি কি বলছে? R2 গ্রেটার দেন R1 হবে, কেন? কারণ এখানে ইলেকট্রন ব্রোমিনের কনসেন্ট্রেশনটা তো বেশি হবে। কিটা? দাঁড়া, ব্রোমিনের কনসেন্ট্রেশন তো
ক্লোরিনের চেয়ে বেশি হবে। আরে না এখানে ওইটা না, বিআর ইজ এ গুড লিভিং গ্রুপ। আরে লিভিং প্রপার্টি পড়েছিলাম মনে নেই? বিআর ক্লোরিনের থেকে ভালো লিভিং গ্রুপ, মানে ও তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে আসতে চায়। বিআর ইজ এ গুড লিভিং গ্রুপ, মানে ও তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে আসতে চাই। তাহলে গুড লিভিং গ্রুপ যে যে তাড়াতাড়ি, বিআর যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় তো কার্বোকেটান তাড়াতাড়ি ফর্ম হবে। বিআর যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় কার্বোকেটান তাড়াতাড়ি ফর্ম হবে। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে যত তাড়াতাড়ি নিউ জলপাইগুড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি দার্জিলিং পৌঁছাবো, ঠিক না? তাহলে বিআর যদি গুড লিভিং গ্রুপ হয় তাহলে ও তাড়াতাড়ি কার্বোকেটান ফর্ম করবে, তার মানে ওর SN1 দারুণ হবে। বোঝা গেল? এই হচ্ছে কোশ্চেন্স। এগুলো আরো আরো বইটা খুলবি, দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন আছে যেগুলো আমরা দেখবো। আচ্ছা, আজ আমরা অল্প একটু শুরু করি। আরেকটা কোশ্চেন দিই। দেখ আমার পক্ষে তো সব কোশ্চেন সলভ করানো সম্ভব না, বাট দাঁড়া এগোতে দিয়ে আমাকে ধীরে ধীরে, তারপর আমি দেখছি। ওই SN1 SN2 বুঝতে পারলি তো? না বললি স্যার জোরদার স্পিডে পড়ে দিয়েছ, হিট দিলে অসুবিধা আছে। হ্যাঁ আচ্ছা, কি প্রোডাক্ট হয় বল? পোলার প্রোটিক সলভেন্ট হ্যাঁ প্রোটন ডোনেট করতে পারে তো? SN1 হবে SN1 চোখ বন্ধ করে SN1 স্যার। হ্যাঁ এখানে নিউ তাহলে কি সলভোলিসিস রিঅ্যাকশন? হ্যাঁ সলভোলিসিস। বল অর্গানিক কেমন লাগছে বল? ভালো স্যার। ভালো তো? একদম বেশ ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। চল স্যার আমি দেখছি। দুই রকমের প্রোডাক্ট হবে। হ্যাঁ বল কি প্রোডাক্ট হবে? একটা হচ্ছে সিএল বেরিয়ে ওখানে OH মানে CH3 CH2 ও যুক্ত হবে। ভেরি গুড, আরেকটা হচ্ছে CH3 জেম কার্বনের সঙ্গে যুক্ত আছে, ওখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে। ভেরি গুড, দুর্দান্ত। কেন? এই তো দেখ একটা প্রোডাক্টকে ভেরি গুড ভেরি গুড। এই যখন সব থেকে বেশি স্যাটিসফ্যাক্টরি ফিলিংস কখন আসে জানিস? আমার ক্ষেত্রে লাগে যেটা, যখন স্টুডেন্ট বুঝতে পেরে যায়, বুঝে আনসার দিতে পারে। ওই জন্য আমি প্যাশনেটলি আমি ইন ফিউচার টিচারই বানবো। আমি ডক্টরদের তো টিউটর হয়, ডক্টরকে তো কেনাকে পড়াচ্ছে। আমি ইন ফিউচার টিচারই বানবো, কারণ আমি তোরা এমনিতে আমি ঘুম থেকে উঠি না, সকাল 6:30 একটা কোচিংয়ে যাই, 6:30 থেকে পড়াতে শুরু করি। সেখানে ভোর 6:30 মানে বুঝতে পারছিস কখন উঠতে হয় আমাকে? 6টা থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এমনিতে আমাকে বল স্যার মর্নিং ওয়াকে যাবেন না, যাই না। পড়ানোতে বল আমি রাত অব্দি সারাদিন পড়াতে বল সারাদিন পড়ি যাবো, ঠিক আছে? সো ইন ফিউচার আমি এটাই আর আমাদের সেই কাজটাই করা উচিত, মানে যেটা আমাদের ভালো ভালো লাগে। এবার তাহলে বলি স্যার আমাদের ফাঁকি মারতে বেশি ভালো লাগে, কারণ সেটা না, জব লাইফে আমাদের সেটাই ধর, কারণ মডেল বানতে ভালো লাগে, সে মডেলিং করুক, সেটাই দেখ। তাহলে থ্রি ইডিয়টস মুভিটা দেখে আমরা এটাই তো বুঝলাম যে যার যেটা করতে প্যাশনেটলি ভালো লাগে সেটাই করুক, ঠিক কি না? আমার যেমন ধর ডক্টরি করবো, হ্যাঁ ওর মধ্যেও ডক্টরি আছে, অসুবিধা কি আছে? বাবার ইচ্ছে ছিল ডক্টর হওয়া, হয়েছি, হয়নি এখন মানে হচ্ছি, ঠিক আছে? সো কিন্তু ডক্টরদের তো টিউটর থাকে। যখন কোনো একটা সাবজেক্ট তুই বুঝিয়ে দিস না, মানে আমি যখন কাউকে বুঝিয়ে দিতে পারি, যখন স্টুডেন্ট আমাকে গুড রেসপন্স দেয়, এর থেকে ভালো স্যাটিসফ্যাক্টরি আর কিছু নেই। খুব সুন্দর লাগে তখন। আর যদি স্টুডেন্ট বুঝতে না পারে মাথা খারাপ হয়ে যায়। নেক্সট দেখ, একটা জিনিস তো মানবি, এত প্যাশনেটলি তোদেরকে এখানে কেউ পড়ায়। নেক্সট দেখ সিএল, এখানে CH3 আছে আর একটা হাইড্রোজেন আছে, ডান। একটা স্ট্রেট ফরওয়ার্ড আমার প্রোডাক্ট কি হবে ভাই? সোজাকে সোজা ক্লোরিনকে বার করে দে, ক্লোরিনকে সোজাকে সোজা বার করে দিলে এখানে আমার পজিটিভ চার্জ হলো। এই পজিটিভ চার্জটা আর কটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে? এখানে একটা, এখানে একটা, তাহলে ক ডিগ্রি? 2 ডিগ্রি। এখন শোন, এখান থেকে আমি যদি একটা হাইড্রোজেন মাইগ্রেট করে নিয়ে যেতে পারি, কাকে? হাইড্রোজেন মাইগ্রেট যদি আমি করে নিয়ে যেতে পারি, তাহলে আমার যেটা প্রোডাক্ট বানবে সেটা হলো, এখানে হাইড্রোজেনটা এসে গেল আর এখানে CH3, হাইড্রোজেন বেরিয়ে চলে গেছে, মানে এই কার্বনের মাথায় বলো প্লাস চার্জ। তাহলে এখন দেখ এই যে কার্বোক্যাটায়নটা ওর সারাউন্ডিংস কটা কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে? 3 ডিগ্রি। কেন? এইটা একটা, দাঁড়া মার্কার নি, এইটা একটা, এটা সরি এইটা একটা, এটা একটা, ওর পাশে 3টে কার্বনের সঙ্গে অ্যাটাচ, এইটা এইটা এইটা, ঠিক কি না? এই যে এইটা একটা, এখানে এখানে এখানে, বোঝা গেল? আচ্ছা, তাই যদি হয় ওর পাশে যদি 3টে কার্বনের সঙ্গে যদি অ্যাটাচ থাকে, তাহলে এখন এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নেক্সট স্টেপে কি হবে আমার? আর আমি দেখাচ্ছি না, এই যে ইউনিটটা, এই ইউনিটটা গোটা আমার যে জুড়ে যাবে, তাহলে এই ইউনিটটা যে জুড়ে দাও ওখানে, সিম্পলি CH3 CH2OH, এটা এখানে জুড়বে। আর আমি স্টেপ দেখাচ্ছি না, স্কিপ করে আমার মেজর যেটা প্রোডাক্ট হবে ভাই, হ্যাঁ মেজর যেটা প্রোডাক্ট হবে CH3 ও CH2 CH3, দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। এভরিবডি ক্লিয়ার?
দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট আরেকটা মাইনর প্রোডাক্ট কি হতে পারতো, যেখানে সিএল ছিল, এক্স্যাক্টলি, তাহলে মাইনর প্রোডাক্ট ওখানে ডিরেক্ট ঢুকিয়ে দেবো, ব্যাস। এখানে CH3 ও CH2 CH3, দিস উইল বি দ্য মাইনর প্রোডাক্ট। বাস, SN1 মোটামুটি যা করে দিয়েছি। কোশ্চেন প্র্যাকটিস করতে হবে অবশ্যই, বাট SN1 এ বিলিভ কর এই কনসেপ্টের উপরে না সব কোশ্চেন বেরিয়ে যাবে, সব কোশ্চেন বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার হ্যাঁ, তোকে এইখানে দেখতে হবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। যদি পড়ে থাকিস তাহলে চেক করবি, মানে মনে থাকলে ভালো, যদি না মনে থাকে তাহলে একবার পড়িস স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন টপিকটা। কারণ SN1 তখনই ভালো হবে যত স্টেবল, বুঝে গেল? আচ্ছা, তাহলে এই SN1 SN2 রিঅ্যাকশন মেকানিজমটা আমাদের জেনারেল অর্গানিক কেমিস্ট্রির কোথার সাথে রিলেটেড? কার্বোক্যাটায়নের স্টেবিলিটির সাথে। জান এভরিবডি? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দিন আমরা কি পড়বো? হ্যালো জোরদার SN2 কি পড়বো? SN। না যাবো চল। আজকের জন্য এতটাই, বোঝা গেছে সবাই? অনলাইন, ভেরি গুড।